প্রথমে একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করে দেখো তো, কাদের ফেইলের, কাদের ব্যর্থতা সব থেকে বেশি হাইলাইট করা হয়? সন্তানদের নাকি পিতামাতার? আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য যে কোনো জায়গায় কাদের ফেইলিয়ারটা সব থেকে বেশি জোরালোভাবে হাইলাইট করা হয়? বিফোর আই আনসার দ্য কোয়েশ্চেন, অফকোর্স তোমার নিজস্ব অপিনিয়ন থাকবে। আই আন্ডারস্ট্যান্ড এ থিং, সেটা হচ্ছে কমপ্লিটলি দুইটা সেপারেট স্পেকট্রাম আছে, দুইটা দিক আছে। একদিকে আছে সম্পূর্ণ ভালো স্টুডেন্টস কিংবা বাচ্চা কাচ্চা যারা খুব ভালো, কিন্তু তাদের পরিবার, ফ্যামিলি তাদেরকে একদমই সাপোর্ট দেয় না। তাদেরকে পদে পদে এক্সপেকটেশনের বোঝা দিয়ে তাদের ঘাড় ভেঙে দেওয়া হচ্ছে। তাদেরকে বাসায় কোনো গ্রো করার মতো পরিবেশ দেওয়া হয় নাই। বাসার মধ্যে একটা অ্যাক্টিভ ওয়ার জোন তৈরি করে রাখছে। জেনারেশনের মারামারি ইন্ট্রোডিউস করে দিয়ে রাখছে, কিংবা প্যারেন্টস একটা ডেটে পৌঁছে গেছে, ঋণ করে ফেলছে, সারা জীবন ফ্যামিলির উপর প্রেশারটা চড়ে থাকবে। তো এই ধরনের এনভায়রনমেন্টে আমি আমার অনেক স্টুডেন্টদেরকে দেখছি যারা আর মানে জান প্রাণ চেষ্টা করতেছে ওখান থেকে বের হওয়ার জন্য, যেখানে কমপ্লিটলি প্যারেন্টসদের দোষ। অন দি আদার হ্যান্ড আমি এমনও স্পেকট্রাম দেখছি যেখানে বাবা মা সব থেকে বেশি সাপোর্টিভ, কিন্তু যতই সাপোর্ট দিক না কেন সন্তান কোনোভাবে বোঝার চেষ্টা করতেছে না। যেরকম রিসেন্টলি তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্ট বের হয় যে সন্তান আইফোন চাইছে, বাইক চাইছে, কিনে দেয় নেই, সুইসাইড করে ফেলছে। সো হাউ ইউ ডু ইউ ডিল উইথ দ্যাট? এখানে কি প্যারেন্টসের দোষ আছে? বাট ইন্টায়ারলি যে খালি বাচ্চার দোষ এমনও না। ওই বাচ্চাটা তো বড় হয়েছে প্যারেন্টের কাছে, তাই না? তো টু টু সাম এক্সটেন্ট যদি বাচ্চা এই অবস্থায় যায়, তার মানে কিছু না কিছু ওভারসাইট হয়েছে। সো প্রথমে যে প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে কাদের ফেইলিয়ার বেশি হাইলাইট হয়, আমার কাছে মনে হয় প্যারেন্টস, বাচ্চা কাচ্চা সবারই দোষ আছে। বাট যেহেতু বাচ্চা কাচ্চারা প্যারেন্টসদের কাছে বড় হয়, আমার কাছে মনে হয় যে কোনো কেস অফ ফেইলিয়ারে প্যারেন্টসের দায়বদ্ধতা একটু বেশি থাকতে পারে। আই এম নট সেইং ইট ইজ, কারণ প্রতিটা কেস ডিফারেন্ট। কোনো একটা বাচ্চার যদি অনেক বড় বড় সমস্যা থাকে, অনেক অ্যাটিটিউড প্রবলেম থাকে, বাচ্চাকে তো বড় করছে বাবা মাই। বাচ্চা যদি অনেক জিনিসপত্র না শিখে থাকে, ওই বাচ্চাকে তো বড় করছে বাবা মাই। ও যদি শিক্ষা না পায়, ও তো পরিবার থেকেই শিক্ষা পায় নাই। তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? বাচ্চাদেরকে তো আমরা দোষ দিতেই পারি যে এই জেনারেশন বকে গেছে, প্রতিটা প্রিভিয়াস জেনারেশন বলছে পরের জেনারেশন নষ্ট হয়ে গেছে। এটা মনে হয়, অ্যান্ড ইটস ভেরি ন্যাচারাল টু সি দ্য ওয়ার্ল্ড ইন দ্যাট ডিরেকশন। অ্যান্ড তাই তুমি যদি অনলাইনে খেয়াল করো, দেখবা যে ইন মোস্ট কেসেস সন্তান যদি ফেল করে ওই জিনিসটাকে হাইলাইট করা হয়। প্যারেন্টস, আচ্ছা ঠিক আছে, সন্তান একটা গিফট চাইছে, টাকা দিল না, আচ্ছা দিতেই পারে, প্যারেন্টিং বলতে পারবে এটাকে। আচ্ছা সন্তান ভালো একটা জায়গায় পড়তে চাইছিল, প্যারেন্টের টাকা নাই, সে দিতে পারলো না, বলতেই পারো যে আই অ্যাফোর্ড করতে পারে নাই তাই পড়ায় নাই। দিজ আর নট কাউন্টেড অ্যাজ ফেইলার্স কিন্তু। বা সন্তান যদি ভালো জায়গায় না চান্স পায়, ম্যাসিভ ফেইলার তার জন্য দেখা হয়। সন্তান যদি আয় রোজগার না করে, ম্যাসিভ ফেইলার দেখা হয় তার জন্য। তো একই জিনিস যদি একটা সন্তান না পারে, ও ফেইলার। আর একই জিনিস যদি পিতামাতা না পারে, তাহলে ইউ জাস্ট গোটা মেক অ্যামেন্স উইথ দ্যাট, যে আছে না, পিতামাতার সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করতেছে। তো পিতামাতার ক্ষেত্রে তাদেরকে বলা হবে যে তারা চেষ্টা করতেছে, বাট তোমার ক্ষেত্রে বলা হবে ইউ ফেইল্ড। সো ইটস এ লপসাইডেড, ইটস এ ডিসপ্রপোর্শনেট ওয়ারফেয়ার। এখানে অনেক হিসাব মিলে না, ইটস নট এ ব্যালেন্সড ওয়ারফেয়ার। তার মানে কি আমি বলতে চাচ্ছি পিতামাতার দোষ বেশি? না। তার মানে কি আমি বলতে চাচ্ছি সন্তানের দোষ বেশি? না। এক একটা কেস এক এক রকম। বাট কিছু থিমস আছে যেটা আমরা বুঝতে পারলে আমাদের সবার লাইফ একটু করে ইমপ্রুভ করতে হবে। তো চলো শুরু করি। আমি ফার্স্ট এতগুলো কথা এটা কারণে বললাম, কারণ অনেক সময় সবাই প্যারেন্টসদের উপর দোষ চাপায় দেয়, না টক্সিক প্যারেন্টস থেকে দূরে সরে যাও, কাট দেম অফ। এইটাও এক্সট্রিম। আবার সব দোষ সন্তানদের, এটাও এক্সট্রিম। সব সাইডেরই এক্সট্রিমস আছে, এইটাই বলে রাখলাম। এখন আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি, ইটস সারপ্রাইজিং যে ম্যাক্সিমাম টাইম, ইভেন দো আই এম কোয়াইট কেপেবল, তুমি যদি একাডেমিক গাইডেন্স নাও, কিংবা কীভাবে কাজ শেষ করবা, বই টই, নলেজ অ্যান্ড মার্কেটিং অ্যান্ড স্টাফ, এগুলো নিয়ে আমি হয়তো অনেক ভালো অ্যাডভাইস দিতে পারবো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা যে প্রবলেমগুলো নিয়ে আসে সেটা হচ্ছে ফ্যামিলি প্রবলেম। ইট হ্যাজ বিন অ্যান এক্সপিরিয়েন্স। গত 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন করতে যে এই সেম জিনিস প্যাটার্ন দেখছি।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাইরে যখনই গেছি সেম প্রবলেম দেখছি। আমি শিক্ষকতা শুরু করার পর যখন স্টুডেন্টরা টিচার হিসেবে আমার কাছে আসে তখন আমি সেম প্রবলেমই দেখছি। ইটস অ্যান ওভার আর্কিং প্রবলেম যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম তাদের ক্যারিয়ার না, ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম নট নেসেসারি তাদের একাডেমিক্স, ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম তাদের ফ্যামিলি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। পড়াশোনা নিয়ে তাদের সাথে ঝামেলা হয়, বিয়ে নিয়ে ঝামেলা হয়, আর্নিং নিয়ে ঝামেলা হয়। আমরা যাবো ওয়ান বাই ওয়ান, আমরা যাব। এখন সব প্যারেন্টস খারাপ এমন না, বাট মাঝে মাঝে কিছু, যদিও অফকোর্স প্যারেন্টসদেরকে রেসপেক্ট দিতে হবে, এটা নন অপশনাল, এটা নন অপশনাল। তুমি যদি রিলিজিয়াস নাও হও, আমি তোমাকে কিছু লজিক বলবো যেটার কারণে আই থিঙ্ক কখনো তোমার ফ্যামিলি থেকে টাইস কাট অফ করতে পারবে না। এটা খালি প্যারেন্টসের কথা বলতেছি না, চাচা চাচি মামা মামি, ইউ শুড নট কাট অফ ইউর টাইস ফ্রম দেম অ্যাজ ওয়েল। ওটা লজিক আমি পরে দিব, এখন দিব না। বাট মাঝে মাঝে আমার মনে হয় যে কিছু কিছু প্যারেন্টসদেরকে আমি ধরে বলি যে দেখেন, গালিগালাজ তো করা যাচ্ছে না, উইথ ডিউ রেসপেক্ট। আপনার লাইফে, আপনার সন্তানের লাইফের সব থেকে বড় প্রবলেম আপনি। আপনার সন্তান, আপনার বাচ্চা আপ্রাণ চেষ্টা করতেছে ভালো রেজাল্ট করার জন্য, একটা ভালো মানুষ হওয়ার জন্য। আপনি তার পথে সব থেকে বড় প্রতিবন্ধকতা। হ্যাঁ, আপনার থ্রুতে সে দুনিয়াতে আসছে, আল্লাহ আপনাকে তার কাছেই পাঠাইছে সন্তান হিসেবে, বাট আপনি জাস্ট বিকজ তাকে পয়দা করছেন ডাজ নট মিন যে আপনি পুরো জেনারেশনের ট্রমা তার উপরে ডাম্প করবেন, তার উপর এমন এক্সপেকটেশনের বোঝা দিবেন যে এক্সপেকটেশনটা ফুলফিল করার মতো কোনো সাপোর্ট আপনি তাকে কোনোদিন দেন নাই। আপনি কন্টিনিউয়াস তার সাথে খারাপ আচরণ করেন, আপনি তার লাইফে যে পরিবেশটা সেখানে কোনো ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন নাই। দিন শেষে আপনি আপনার সব ফ্রাস্ট্রেশন, সব এক্সপেকটেশনের বোঝা তার উপর ঝাড়েন। আপনি ভাবেন যে এইসব কথাবার্তা বললে হয়তো সে বেটার পারফর্ম করবে, কিন্তু আপনার এতটুকু বুদ্ধি না এটা বোঝার জন্য যে এইসব এক্সপেকটেশনে বোঝা চাপাইলে, এইসব গালিগালাজ করলে উল্টা সে আরো খারাপ পারফর্ম করে। এই কথাগুলো ডিরেক্টলি অনেক সময় বলা যায় না, সম্ভব হয় না, বাট বলা গেলে ভালো হইতো। এখন ওয়ান বাই ওয়ান আসি। মনে করো ফার্স্ট প্রবলেম হচ্ছে পড়াশোনা নিয়ে যে প্রবলেম, পড়াশোনা নিয়ে ইন পার্টিকুলার কয়েকটা ডাইমেনশনের ইস্যুস তৈরি হয়। ফার্স্ট জিনিস হচ্ছে প্যারেন্টস অ্যাকচুয়ালি কনসার্নড যে ছেলে মেয়ে ভালো মতো পড়াশোনা করতে পারতেছে না, আচ্ছা কি করি না করি। সো ইন দ্যাট কেস এক একটা মানুষ না পড়াশোনা ভালো করতে পারার পিছনে অনেক কাহিনী থাকে। কারো হয়তো বা ফোকাস ইস্যু, কারো হয়তো বা ডিসলেক্সিয়া থাকতে পারে, কারো হয়তো বা জাস্ট ইন্টারেস্ট কাজ করতেছে না, হয়তো বা পরে জিনিসটা বুঝবে। এক একটা মানুষের পড়াশোনা এক একটা স্টাইলে কাজ করে, কিন্তু সবসময় সব প্যারেন্টস এদের ফিগার আউট করতে পারে না যে বাচ্চারা কিভাবে শিখবে। তাই তারা তাদের মতো করেই শেখানোর চেষ্টা করে। কিছু বাচ্চা শিখলে শিখলো, কিছু বাচ্চা সেলফ ড্রিভেন, তারা নিজেরা নিজেরা শিখতে পারে। আর আদার টাইমস তুই পারস না কেন, মানে তারা শিখাইতে পারতেছে না, এবং না শিখাইতে পারে কি করবে সেটাও তারা বুঝতে পারতেছে না। না তারা ভালো একাডেমিক কোচ হায়ার করতে পারতেছে, না টিউটর রাখতে পারতেছে। সো সব কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড। তো কি আর করবা, বাচ্চাকে গালি দাও, দ্যাটস দ্য সিচুয়েশন। অফকোর্স কিছু ক্ষেত্রে বাচ্চা লেজি হয়, পড়াশোনা করতে চায় না, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট লাইফ। অ্যান্ড মানে ইটস ইটস এ থিং। আমি দেখেছি যে অনেক সময় যখন ভালো ফ্যামিলি থেকে আসে, ভালো ফ্যামিলি অ্যাজ ইন, ভুল ওয়ার্ড ইউজ করলাম, বড়লোক ফ্যামিলি থেকে আসে, অনেকের মধ্যে অ্যাম্বিশনটাই থাকে না যে লাইফে কিছু করতে হবে। মানে দে ডোন্ট কেয়ার অ্যাট অল, দে কুড নট কেয়ার লেস। সো এই ক্ষেত্রে আসলে বাচ্চার প্রবলেম, স্টুডেন্টের প্রবলেম, প্যারেন্টসদেরকে। বাট দেন এগেন, এটা প্যারেন্টসদের বোঝা উচিত যে তারা একটা জেনারেশনের ওয়েলথওয়ালা ফ্যামিলিতে একটা সন্তানকে আনতেছে, তাদেরকে বুঝাইতে হবে হাউ টু রিমেইন গ্রাউন্ডেড, তাদেরকে শিখাইতে হবে ওয়াজ দ্য ভ্যালু অফ মানি। সো এগুলো যদি না শিখে, অফকোর্স এটা একটা কিছু দায় প্যারেন্টসের উপরে পড়ে। সো প্রথম ইস্যুটা হচ্ছে পড়াশোনা নিয়ে। সেকেন্ড জিনিস হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অনেকে স্টুডেন্টদের উপর, বাচ্চাদের উপর অনেক বেশি প্রেশার দেয়, বিকজ তারা হয়তো বা তাদের লাইফে কোনো সাকসেস পায় নাই, কোনো ডিফাইনেবল সাকসেস নিজেদের লাইফে অর্জন করতে পারে নাই। অ্যান্ড দে, প্যারেন্টসদের কথা বলতেছে আর কি। সো তারা কনস্ট্যান্টলি নিজেদেরকে একটা ফেইলার ভাবে। সো তারা যেহেতু বাস্তব লাইফে নিজেদের কম্পিটেন্সি কিংবা অন্য কোনো জিনিস দিয়ে কখনো কম্পিট করতে পারে নাই, প্রতিযোগিতা করতে পারে নাই, তারা সন্তানদেরকে রেস হর্স হিসেবে দেখে যে আমি যেটা পারি নাই তুই ওইটা করবি। হয়তোবা তার এমনভাবে কথাটা বলতেছে যে আমি তো তোর ভালোই চাই, আমি পারি নাই কিন্তু তুই পারবি। শুনতে খুব ভালোই মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা এই জিনিসটা এই কারণে বলে কারণ তারা অন্য গার্ডিয়ানদের সাথে কম্পিট করতেছে। সোশ্যাল স্কিলস হয়তোবা তারা পিছায় গেছে, হয়তোবা তাদের অত পশ রুচি নাই, হয়তোবা তাদের অত টাকা পয়সা নাই, তাদের হয়তোবা অত টপ টিয়ার
টাইটেলস নাই, ওইসব ক্ষেত্রে তারা হয়তো বা সামাজিকভাবে হেরে গেছে। বাট তাদের সন্তান যদি একটা ভালো জায়গায় চান্স পায়, ভালো কাজ করতে পারে, তাহলে ওই দিক থেকে তারা জিতে গেল। তাহলে তারা সোসাইটিতে একটা কম্পিট করার মতো, ব্র্যাক করার মতো একটা এক্সকিউজ খুঁজে পাইলো। তাই তাদের যেহেতু কনসার্ন তোমার পড়াশোনা নিয়ে, কোথায় পড়বা না পড়বে, এই কনসার্ন তোমার পড়াশোনা কিংবা শিক্ষা নিয়ে না, এই কনসার্ন হচ্ছে তারা সোশ্যাল লাইফে কতটুকু কম্পিট করতে পারতেছে এইটা নিয়ে। অ্যান্ড অফকোর্স দেয়ার আর মেনি আদার ইস্যুস যেটার কারণে প্যারেন্টস, স্টুডেন্টস, ফ্যামিলি, স্টুডেন্টস এগুলা গ্যাঞ্জাম হয়। বাট মোটামুটি বলে রাখলাম। অনেক সময় প্যারেন্টসের ইস্যু না, অনেক সময় মনে করো তুমি তোমার রেজাল্টের সাথে ফ্যামিলিতে অনেকের দেখছে এই জিনিসটা, প্যাটার্নাল সাইড, ম্যাটার্নাল সাইড, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুপি, তাদের সন্তানদের সাথে অনেক সময় তাদের গ্যাঞ্জাম তৈরি হয়। বিকজ এটা পুরো ফ্যামিলিতে সবার সন্তান আছে, এভরিওয়ান ইজ ফাইটিং। সিবলিং রাইভালরি আছে না, দুইটা ভাই বোন, দুইটা বোন বোন, দুইটা ভাই ভাই, তাদের মধ্যে মারামারি হতে পারে। সিমিলারলি অ্যাট সার্টেন পয়েন্ট যখন তাদের বয়স 30-35 হয়ে যায়, তাদের মোটামুটি বুঝে যায় তারা লাইফে কি করছে, তখন তারা মারামারি করে নিজেদের বাচ্চাদের অ্যাচিভমেন্ট দিয়ে। সো তুমি যে এত কিছু ফেস করতেছো, এটা হয়তো বা তোমার বাবা মারও দোষ না, উল্টা তারাও এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে যেখানে তারা ওই কম্পিটিশনের মধ্যে বড় হয়ে উঠছে। অফকোর্স অ্যাজ ইউর প্যারেন্টস তাদের রেসপন্সিবিলিটি ছিল এই জেনারেশনাল কম্প্যারিজন থেকে তোমাকে বের করে আনা। বাট ইয়া, সব সম্ভব হয় না। প্যারেন্টসদের সাথে আরেকটা ঝামেলা হয় অফকোর্স বিয়ে শাদী নিয়ে। অ্যান্ড অলওয়েজ একটা কমন থিম হচ্ছে, প্যারেন্টসরা তো বলবেই যে তারা তোমার ভালো চায়, ভালো জায়গায় বিয়ে দিতে চায়, ভালো করো এটাই চায়। অ্যান্ড অফকোর্স দিস ইজ ট্রু, তারা আসলে ভালো চায়। বাট আসলে কি চায় তারা, আসলে কি চায়? স্পেশালি বাংলাদেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে অনেক কিছুই হয়। মনে করো এমন একটা জায়গায় বাবা মা বিয়ে দিতে যাচ্ছে, মেয়ে রাজি না। এখন তুমি যতই চেষ্টা করো না কেন, মনে করো বিয়ে হইল না, মেয়েটাকে কিন্তু ঠিকই ওই প্যারেন্টসের সাথেই কিন্তু বাসায় থাকতে হবে, উইচ ইজ এ লিভিং হেল ফর মেনি ওমেন। সো জাস্ট বিকজ তুমি বাবা মার কথা মেনে নিলা, তাহলে এক ধরনের সমস্যা, বাবা মার কথা মেনে না নিলা, তাহলে আরেক ধরনের সমস্যা। তাহলে এই পয়েন্টটা বলার মানে হচ্ছে, তুমি হয়তো ভাবতেছো দের ইজ এ সলিউশন টু ইট, বাট পারহ্যাপস দের ইজ এ স্যাক্রিফাইস টু ইট। পারহ্যাপস দের ইজ নো ইজি সলিউশন যে একটা কিছু একটা ফিগার আউট করবা যেটাতে সবাই খুশি হবে। আমরা আসবো ইভেনচুয়ালি, কিছু জায়গা আছে যেখানে তুমি যতই করো না কেন কেউ খুশি হবে না, এটা সম্ভব না। ওই রকমও জায়গা আছে। সার্টেন পয়েন্ট আমার কাছে মনে হয় আমাদের এক্সপেকটেশনটা একটু সাজানো লাগবে। যখন তুমি মানুষের সাথে ডিল করতেছো, সবাইকে সবসময় তুমি খুশি করতে পারবা না, এটা তোমাকে বুঝতে হবে। তাই পারহ্যাপস কিছু কিছু পরিস্থিতি, ফর এক্সাম্পল এই বিয়ের পরিস্থিতি কিংবা শিক্ষার পরিস্থিতি, যেখানে কোনো সলিউশন নাই, ইজ জাস্ট এ স্যাক্রিফাইস, যেটা তোমাকে বসতে হবে, হয় নিজের কিছু পার্টিকুলার স্যাক্রিফাইস করলো অথবা প্যারেন্টসের সাথে কোনো স্যাক্রিফাইস করলো। তো বিয়ের ক্ষেত্রে অফকোর্স প্যারেন্টস চাবে যে তাদের ছেলে মেয়েদের সব থেকে ভালো জায়গায় বিয়ে হোক, অফকোর্স অফকোর্স যাবে, অফকোর্স যাবে। বাট এট দ্য সেম টাইম কিছু কিছু সময় প্যারেন্টসদের সেলফিশ মোটিভও আছে, যে ভালো জায়গায় বিয়ে হবে, তারপর তারা এই সংসারটাকে চালাবে, অর্থাৎ তাদের সন্তান হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট। দ্যাটস এ থিং। সেকেন্ড জিনিস হচ্ছে তাদের ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিছে, সো ইটস ব্র্যাগিং রাইট, যে আমার সন্তানের সাথে তার বিয়ে হয়েছে, অমুকের বিয়ে হয়েছে, এর বিয়ে হয়েছে, মানে একটা ব্র্যাগিং রাইট, সম্মানের ব্যাপার আছে, ওইটা আছে। কিছু কিছু ক্ষেত্রে দ্য রিয়ালিটি ইজ, বাবা মা তাদের দায়িত্ব জাস্ট শেষ করতে চায়, যে ভাই বাচ্চা বড় করছি ভাই, যথেষ্ট হয়েছে ভাই, বিয়ে দিতেছি, নট মাই রেসপন্সিবিলিটি এনিমোর, তোরা নিজের মতো করে সংসার করে থাক। কোনো মতে আরেকজনের কাছে ভাগায় দিতে পারলে তারা বাঁচে। এক্ষেত্রে আমি দেখছি এগেইন নারীদেরকে এই প্রবলেমটা বেশি ফেস করতে হয়। হয়তোবা ওই মেয়েটাকেই যদি একটু এডুকেশনের অপরচুনিটি দেওয়া হতো, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের অপরচুনিটি দেওয়া হতো, সে হয়তো বাবা মতো বার্ডেন হইতো না, সে নিজের মতো করে গুছায় থাকতে পারতো বাই অল দ্য ভার্চুস। বাট ওকে ওই সুযোগটাই দেওয়া হবে না, তাকে আটকায় দেওয়া হবে। এন্ড তাকে এমন জায়গায় দিয়ে দেওয়া হবে যে কোনো মতে ভাই পারতেছি নাকি হ্যান্ডেল করতে, বাসায় রাখতে, কোনোভাবে কাউকে দিয়ে দিতে পারলেই হইল। এক্ষেত্রে মেয়েটার ভালো কি এটা বাবা মা চিন্তা করতেছে না, তারা জাস্ট নিজেদের রেসপন্সিবিলিটি অন্য কারো ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা করতেছে, রেসপন্সিবিলিটি থেকে বাঁচার চেষ্টা করতেছে, কিংবা রেসপন্সিবিলিটিও না, দ্য ওয়ার্ড ইজ ইজ নট ইভেন রেসপন্সিবিলিটি। তারা
নিজেদের যেন কোনো দোষ কেউ না বলতে পারে, তাই তারা ওখান থেকে ভাগার চেষ্টা করতেছে এবং কোনো জায়গায় বিয়ে দিয়ে দিতে যাচ্ছে, যেখানে হয়তো সে আরো ভালো জায়গায় হয়তো বিয়ে করতে পারতো, হয়তো বা সে পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারলে আরো ভালো হইতো, আরো ভালো ক্যারেক্টারের কারো কাছে পাইতো, বাট তারা কম সময়ের মধ্যে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন সব জায়গায় কি প্যারেন্টসের দোষ? না। সব জায়গায় ডেফিনেটলি প্যারেন্টসের দোষ না। আমি উল্টা এই ক্ষেত্রে আবার আমি দেখছি প্যারেন্টসদের চেয়ে মানে তাদের বাচ্চারা বেশি ভুল করতে দেখে। আমি এটা দেখছি অ্যাটলিস্ট আমার পার্সোনাল, অফকোর্স সবার লাইফ ডিফারেন্ট হবে। আমি হয়তো পার্টিকুলার একটা ক্রাউডের সাথে ডিল করি, যেখানে হয়তো বা স্টুডেন্টরা কিংবা ইন্ডিভিজুয়ালসরা নিজেদের পছন্দ মতো বিয়ে করে, হয়তো বা আমার ওই ক্রাউডটা বেশি। তাই হয়তো আমি দেখি যে অধিকাংশ ক্ষেত্রে নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করে ধরা খাইছে। তো প্যারেন্টের কথা শুনলে ভালো হতো। আহ, এই ক্ষেত্রে মানুষ যে বিয়ে শাদী করে এটা নিয়ে যদি আমরা একটা অনেস্ট কনভারসেশন করতে পারি, কত মানুষে কল্ড আউট হবে। আমি গতকাল একটা জিনিস ভাবতেছিলাম, স্পেসিফিক লাইনটা হচ্ছে, মেনি পিপল ডু নট হ্যাভ দ্য ইন্ডুরেন্স টু সাস্টেন এ হার্ড কনভারসেশন। অর্থাৎ কিছু কিছু সময় খুব কঠিন কনভারসেশন চালাইতে হয় এবং কোনো মিথ্যা কথা বলা যায় না। এই ধরনের হার্ট টু হার্ট অনেস্ট কনভারসেশন খুব ইম্পর্টেন্ট। বাট অনেক মানুষের স্ট্যামিনাটাই নেই এইসব কনভারসেশনে যাওয়ার জন্য। তো এই কথাগুলো কেন বলতেছি, আমি এমনও অনেক মানুষ দেখছি যারা নিজেদের পছন্দ মতো বিয়ে করে প্রচুর ধরা খাইছে। অ্যান্ড ট্রুথ বি টোল্ড, মনে করো বিয়ে করার আগে আমি লাভ গুরু হইতে চাই না, যদিও কেন জানি আমার মনে হয় যখন আমি ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস নিয়ে কথাবার্তা বলি, দ্যাট হ্যাজ এ অনেক বেশি রিচ ভিউজ পাই অ্যান্ড ফর সাম রিজন। বাট আমি ইন্টেনশনালি এগুলা খুব অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, বিকজ বিকজ অফ ভ্যারিয়াস রিজনস, বাট বিগেস্ট রিজন হচ্ছে নজর লাগা। আমি এসব কথা বলতে যাই, যারাই আমি দেখছি এটা জানি না কোন কি কারণ হয়েছে, যারাই রিলেশনশিপ নিয়ে দাম্পত্য জীবনে অনেক কথা বলছে দেখবা তাদের যায় ডিভোর্স হয়েছে। তো আমি ভাই এইখানে লাইনে ধারে গেছে না, ইটস নট ওয়ার্থ ইট। আমার লাভ গুরু হওয়ার কোনো দরকার নেই, লাভ গুরু হয়ে কোনো ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডে নাই। ইটস এ হাই রিস্ক নো রিওয়ার্ড সিচুয়েশন। তা আমি খুব বেশি বলতে চাই না, বাট যদি তুমি আহ, বিয়ে শাদী করার আগে কাপলদের সাথে বসতা, মেনি পিপল হ্যাভ নট ফিগার দ্য বেসিক থিংস আউট। তুমি যদি তাদের সাথে বসে কথা বলতে, আচ্ছা কেন তুমি মানুষটাকে পছন্দ করো, তুমি যদি অ্যাকচুয়ালি তাদেরকে হিপনোটাইজ করে কথা বলো, তাদের সাথে অ্যাকচুয়ালি ইনডেপথে যাও, অনেস্টলি তারা যদি আনসার দেয়, দেখবা অনেক ক্ষেত্রেই তারা জাস্ট ওই চেহারার জন্য ভাল লাগছে, দেখে খুব ভাল লাগছে, ইনফ্যাচুয়েটেড, ওয়াও, এটা কারণে তারা করতেছে। অফকোর্স তারা তো ডিরেক্টলি এটা বলবে না, তারা অনেক ভিন্ন ভিন্ন জিনিস বলবে। মানুষ কখনো ডিরেক্টলি বলতে পারে না ওই বেসিক ডিজায়ার্সের কথা, তাই তারা ঘুরায় ফেরায় বলবে, তার মধ্যে এমন কিছু পায় যেটা অন্য কথা পাবো না। ট্রুথ বি টোল্ড, কোনো মানুষের মধ্যে এমন কিছুই নাই যেটা অ্যাবসোলুটলি অন্য কোথাও পাবা না। হিউম্যান বিংস আর নট ডিভাইন ম্যাজিক, অফকোর্স উই আর টু সাম এক্সটেন্ট, বাট আমরা এত তো ডিভাইন না। প্রেমে পড়লে যে জিনিসটা মনে হয় আসলে, প্রেমে পড়লে একটা আলাদা ফিল্টার কাজ করে মনের উপর, চোখের উপর, সব কিছুর উপর। সো অনেক সময় মানুষ ওটাতে বুঁদ হয়ে থাকে, তাই তারা ভুল ডিসিশন নেয়। এমন অনেক সময় মানুষ জাস্ট টাকার পিছে, টাকা দিয়ে তারা ডিসিশন নেয়, টাকা কিংবা ক্ষমতা টাইটেলস দিয়ে তারা ডিসিশন নেয়। এই মানুষগুলোকে দেখে আমি জাজ করি না, মানে আমি কিন্তু জাজ করি না যে কেউ হয়তো বা চেহারা দেখে বিয়ে করে, কেউ ক্যারেক্টার দেখে বিয়ে করে, কেউ টাকা পয়সা টাইটেল দেখে বিয়ে করে, বাট ইন জেনারেল তারা যখন এইসব দেখে বিয়ে করে দেন ধরাটা খায়, আমার এখন না অ্যামিউজমেন্টও লাগে না যে ওকে ঠিক আছে, ইউ হ্যাভ মেড ইউর বেট, ধরা খাইছিস। মোটামুটি বুঝতে পারছিলাম যে তুমি টাকা পয়সা টাইটেল দেখে করতেছো, বা এটার কারণে তুমি ধরা খাবা, বিকজ ইউ ডোন্ট ব্রিং এনিথিং অন দ্য টেবিল টু রেসিপ্রিকেট দ্যাট। সো তুমি তোমার সাধ্যের বাইরে যে কিছু পাইলে ধরা যে খাইতে পারো, এটা সম্ভাবনাই বেশি। ধরা খাইলে আসলে তখন আফসোসই লাগে। হয়তোবা আমি তাদেরকে যে যদি বলি যে ব্রো লাইক এটা হতেছে না, কিংবা তুমি ভুল টার্গেটে পিছিয়ে যাচ্ছ, তুমি জানো যে তারা 2 নাম্বারই করে টাকা পয়সা কামাইছে, অফকোর্স তাদের টাকাটা আছে, বাট তাদের মধ্যে রুচিটা থাকবে না, তাদের মধ্যে বিবেক হয়তো মিসিং থাকবে, অনেক কিছু মিসিং থাকবে। এটা বিয়ে করলে তোমরা বুঝতে পারো, বাট কিভাবে বুঝাবো? ও হয়তো বা আমাকে বলবে, আসছে অ্যাডভাইস দিতে, আমি তাকে বিয়ে করলে যে টাকা পয়সা পাবো এটা কি আপনি আমারে দিবেন? ওকে ওকে, শিওর শিওর, ইয়োর লাইফ ইয়োর চয়েস। তো অফকোর্স ফ্যামিলি অনেক সময় ভুল জায়গায় বিয়ে দেয়, অনেক সময় সন্তানরা ভুল জায়গায় বিয়ে করে, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস এ হোল লট অফ আদার প্রবলেমস। এর মধ্যে শুরু হয়েছে বিয়ে শাদী নিয়ে ইস্যু। প্যারেন্টস কিংবা ফ্যামিলি যদি স্মার্ট না হয়, বিয়ে শাদী ইজ এ নাইটমেয়ার।
বিয়ে শাদী করা, বিয়ে শাদী প্রসেস। আমি ভেবে নিছিলাম যে বিয়ে শাদী নিয়ে আমি পুরো একটা ইন্টায়ার সিরিজ বানাবো, যে বিয়ে শাদী সময় যে হুদায় কিছু আত্মীয় স্বজন থাকে যারা গ্যাঞ্জাম করে, হুদায় মানুষ বিচিং করে, প্রবলেমস তৈরি করে, যাদের ফ্যামিলিতে তাদের কোনোদিন কোনো সেই ছিল না, তারা সে গ্যাঞ্জাম তৈরি করে, অফেন্ডেড হয়ে যায়। আরো অনেক ইস্যু নিয়ে আমি ভাবছিলাম যে আমি কথা বলবো, but পরে ভাবলাম যে না, এখন তো বিয়ের সিজন না, পারহ্যাপস বিয়ের সিজনে কথা বললে আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো আমি আপাতত কথা বলতেছি না। বাট দ্য থিং ইজ, বিয়ের পরেও অনেকের প্রবলেমস তৈরি হয়। কিছু কিছু প্যারেন্টসের যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে তারা তাদের সন্তানকে হারাইতে চায় না। মানে সিম্পলেস্ট ওয়ার্ড হচ্ছে তারা ভাবে যে তাদের সন্তানকে তারা হারাই ফেলতেছে। তাই মেয়েকে হয়তো বিয়ে দিল কিন্তু মেয়েকে সবসময় কাছে রাখতে চায়, ছেলেকে বিয়ে দিল কিন্তু ছেলেকে সবসময় কাছে রাখতে চায়, নিজের বাসায় রাখতে চায়। কিংবা ছেলে মেয়ের হয়তো বা বিদেশ যাওয়ার ইচ্ছা কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে না, কেন বিদেশ চলে গেলে বাবা মাকে ভুলে যাবে, এই ভয় তাদের। এন্ড অফকোর্স এগুলো স্টোরি পাবলিক প্রচুর খায়, অফকোর্স এখানে সন্তানদেরই দোষ হবে। সো এখানে প্যারেন্টসরা ইচ্ছা মতো পুশ করতে পারে, না তুই কেন যাবি, আমাদেরকে ভাল লাগে না, আমরা এতদিন পেলে পুষে বড় করলাম, আমাদের সাথে ভালো লাগে না, তোর কি লাগবে তুই বল, তুই বল কি লাগবে আমরা দিচ্ছি। দিবে না, কিন্তু বলবে যে দিচ্ছি, মানে জাস্ট রাখার জন্য যত ধরনের ম্যানিপুলেশন দরকার অ্যান্ড স্টাফ। তো এই গেমগুলো অনেক সময় হয়। ফ্যামিলি কিংবা প্যারেন্টস বুঝতে পারে না যে তাদের স্পাউসের একটা হক আছে এবং তারা মাঝখানে কাটা হয়ে দাঁড়ায়। ওয়ার্স হচ্ছে যখন আহ, বাংলাদেশে এই ধরনের কন্টেন্ট প্রচুর পপুলার, এই শ্বশুর শাশুড়ি ফ্যামিলি নিয়ে যে গ্যাঞ্জাম, মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো হাউ টু ন্যাভিগেট ইট, কারণ কারিকুলামে থেকে এগুলো শিখায় না, এবং যারা শিখাবে তারা এই প্রবলেমগুলো শুরু করতেছে, অর্থাৎ ফ্যামিলি, রাইট? তো মনে করো যে একটা মেয়ে, তো তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক তো বিয়ে করছে, বেটার হবে, তো মেয়ে তার মতো করে সম্পর্ক তৈরি করবে। এখন মেয়েটার বাবা মা যদি বলে যে না এটা করবি না, ওইটা করবি না, তুই আমাদের মেয়ে, কখনো ওকে এক্সট্রা এরকম দিবি না, কখনো ওর ধারে কাছে এগুলো স্যাক্রিফাইস করবি না, যা কিছু করবি না। সো মেয়েটা হয়তো বা তার হাজবেন্ডকে একটা পার্টনার হিসেবে নিতে যাচ্ছে, কিন্তু বাবা মা এদিক থেকে বলতেছে না, তুই আমাদের মেয়ে, দ্যাটস ইয়োর ফার্স্ট আইডেন্টিটি, সংসারে যখনই কোনো গ্যাঞ্জাম আসবে চলে আসবি তুই, ইনস্টেড অফ সলভিং এনিথিং তুই চলে আসবি, ওকে জাস্ট লাথি মেরে চলে আসবি। অফকোর্স অনেকের হয়তো বা এই জিনিসটাই সুবিধা, তারা কারো মুখাপেক্ষী না। বাট অ্যাট দ্য সেম টাইম সংসার মানে হচ্ছে যে কোনো প্রবলেম হইলে আপনারা নিজেদের মধ্যে থেকে ফিগার আউট করার চেষ্টা করেন। সব প্রবলেম হইলে যদি আপনি পালায়ে যান, দৌড়ে চলে যান, তাহলে হবে না। দ্যাটস এ ভেরি বিগ ইস্যু। আবার এই ইস্যুটা আই গেস মনে হয় ছেলেদের মধ্যে আবার বেশি আছে। বাট দেন এগেন, ছেলেদের মধ্যে বেশি না মেয়েদের মধ্যে বেশি, তাই ছাড়া আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এক একটা কেস ডিফারেন্ট আছে। তো এগুলোর জন্য যথেষ্ট ম্যাচুরিটি লাগে, বাট আনফর্চুনেটলি মানুষজনের রিয়েলি এই ধরনের ম্যাচুরিটি থাকে, প্রতিটা পরিবারে এই ধরনের কোনো না কোনো গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়। ভালো হইতো যদি প্যারেন্টসরা নিজে থেকে বুঝতো যে আমার সন্তানদের ভালো সংসার করার জন্য যা কিছু লাগে আই উইল ডু ইট বিকজ আমি তাদের প্যারেন্ট, তাহলে ভালো হইতো। বরং অনেক সময় প্যারেন্টসরা তাদের সেলফিশনেস সাইডে রাখতে পারে না, তাদের নিজস্ব ইমোশনাল ম্যাচুরিটি অত বেশি থাকে না। তাই সন্তানরা যে নিজেদের মতো করে একটা সংসার তৈরি করবে, বিয়ে ঠিকই দিচ্ছে কিন্তু সংসার করতে দিবে না, এই ধরনের একটা সিচুয়েশন তারা তৈরি করে রাখে। অনেক সময় কেন করতে দিবে না, বিকজ সন্তানটা হয়তো বা পরিবারকে টাকা দেয়, সংসারের টাকা চলে হচ্ছে ওই সন্তানের উপর। তো ওই সন্তানের যদি বিয়ে হয়ে যায়, টাকাটা চলে যাবে তার পরিবারের প্রতি, তাই ফ্যামিলি লুজার হয়ে যাচ্ছে। তাই এই ধরনের বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হয় আসলে, অ্যান্ড দ্যাটস দ্য বেসিস অফ ফ্যামিলি প্রবলেমস। অ্যান্ড কি করবা আসলে, এটা আসল কোয়েশ্চেন। সো অনেকে ভাবে যে কি করবা আসলে। দ্য থিং ইজ, তুমি যদি ইয়াং হয়ে থাকো, 18 নিচে, 21-এর নিচে, মনে করো 21-এর নিচে হয়ে থাকো, ছেলে মেয়ে সবাই ভেবে ধরলাম জিনিসটা, বয়সটা 21-এর নিচে নিয়ে থাকো, তাহলে নট নেসেসারিলি তুমি বিয়ে করেও বের হয়ে যেতে পারবা অ্যান্ড তোমাকে ফ্যামিলিতে থাকতে হবে। সো ওয়ান অফ দি এক্সিট স্ট্র্যাটেজিস হবে হচ্ছে নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। তুমি যদি নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য এইসব প্রবলেমস ন্যাভিগেট করা অনেক ইজি হয়ে যাবে। টাকা ছাড়া যে কোনো প্রবলেম অ্যাড্রেস করে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো টাকা পয়সা আর্ন করলে আই গেস তুমি একটা অ্যাডভান্টেজ পাবা, বাট এইটা কখনোই ভাইবো না যে খালি টাকা পয়সা দিয়েই তুমি সব প্রবলেম সলভ করতে পারবা। ওয়েল, ব্রেকিং নিউজ, তুমি হয়তো ভাবতেছো যে ইভেনচুয়ালি তুমি টাকা পয়সা কামায় টাকাটা ছুড়ে দিবা, অ্যান্ড ওই টাকা যেখানেই তুমি ছুড়ে ছুড়ে দিবা ওইখানে প্রবলেম সলভ হয়ে যাবে, সলভ হয়ে যাবে।
তুমি একটা জিনিস ইভেনচুয়ালি, আই হোপ ইউ হ্যাভ অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ, মে আল্লাহ ব্লেস ইউ উইথ অ্যাবান্ডেন্স অফ হালাল ইনকাম, ইনশাআল্লাহ, আমিন। তো তুমি একটা জিনিস বুঝবা, তুমি যাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতেছো, তোমার ফ্যামিলি বলো, পার্টনার বলো, স্পাউস বলো, ফ্রেন্ডস বলো, কলিগস বলো, তুমি যতই প্রবলেম সলভ করার চেষ্টা করো না কেন, যারা আসলে তোমার উপর পজেসিভ, তারা নতুন প্রবলেম পয়দা করবে তোমাকে বাঁধে রাখার জন্য, তুমি যতই টাকা ঢালো না কেন। তো তুমি ভাবতেছো আচ্ছা হ্যাঁ টাকা পয়সা কামাইলে আমি ঠিক করে ফেলবো না, নতুন ধরনের প্রবলেম তৈরি করবে। আগে বলতো টাকা পয়সা এর লাগবে, ওটা লাগবে, ওইটার কারণে তোমার সাথে কথা বলতো, এখন অন্য জিনিসপত্র বলবে। এখন বলবে যে বাচ্চা দে, বাচ্চা দে, বাচ্চা, নাতি নাতনি মুখ দেখি না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, কি কেমন না হয়, কিংবা আমাদের সাথে দেখাই করিস না, ও তো ফুফা চাচা রাগ করছে। দেন আমি অফকোর্স ইউ আর সাপোজ টু মেনটেন ইউর ফ্যামিলি, মানে তোমার তো আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে হবে, বাট সবসময় কি এটা আত্মীয়তার সম্পর্ক মেনটেন করার জন্য এইসব কনভারসেশন হয়? কিছু কিছু ক্ষেত্রে দিস আর জাস্ট ম্যানিপুলেশন ট্যাকটিক্স। যত যাই বলো, অফকোর্স আত্মীয়তা সম্পর্ক মেনটেন করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, বাট এই যে মেনটেন করা, এটা সঠিক নিয়তে করতে হবে, তোমার ইন্টেনশনটা ঠিক হইতে হবে। অল রোডস লিড টু দ্য সেম রিলিজন। সঠিক নিয়তে কাজটা করতে হবে। যদি বাবা মা আসলেই বলে যে তুই সব সম্পর্ক মেনটেন কর, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মেনটেন কর, যদি ভালো নিয়তে বলে হ্যাঁ ঠিক আছে, বাট ওটা যদি পজিটিভনেস থেকে আসে, তোমাকে বাঁধে রাখার জন্য আসে, তাহলে কি ওটা আসলে ভালো নিয়ত হইলো? প্যারেন্টসও কি সঠিক নিয়তে বলতেছে? তারাও মানুষ না? এগুলো আসলে কল আউট করা ডিফিকাল্ট। তুমি যদি এটা কল আউট করো, সাথে সাথে তোমার দোষ দেওয়া হবে, আমরা ভালো কথা বলতে পারবো না। বাট প্যারেন্টসদের এটা বোঝা উচিত যে সন্তানরা একসময় বড় হয়, দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যান্ড এনিথিং অ্যান্ড বিয়ন্ড। আপনার সন্তান আপনার চেয়ে হয়তো বা এক 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 স্টেপ উপরে হবে, বিকজ তারা আপনার কাছ থেকে জিনিসপত্র শিখছে, তারা অফকোর্স একটা এক্সট্রা জিনিস শিখছে। সো ইয়া, দুই সাইডই বুঝতে পারলে ভালোই তো, বাট এটা নিয়ে অনেক কনফ্লিক্টস তৈরি হয়। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, অনেকে হয়তো ভাবে যে সলিউশনটা কি, তুমি যদি 21-এর নিচে হয়ে থাকো, পারলে ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করো, একাডেমি লাইফটা মেনটেন করো, অ্যান্ড আর্নিং সোর্সের দিকে যাও। অর্থাৎ নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যতটা সম্ভব এফোর্ট দাও এবং আল্লাহর কাছে চাও। দোজ আর মাই টু সাজেশনস। ইনস্ট্যান্ট সলিউশন হবে না, তোমাকে ওয়েট করতে হবে। কারেন্টলি তুমি বলতে পারো তোমার যদি প্রবলেম থাকে, বড় ফ্যামিলি প্রবলেম, ধরে নাও যেটা জেলের মধ্যে আসো, যখন তুমি বড় হবে ইভেন্চুয়ালি ইউল বিকাম পাওয়ারফুল, ইনশাল্লাহ ইউল বিকাম এডুকেটেড, ইউল হ্যাভ জব অর ইউল হ্যাভ ইউর বিজনেস, তোমার টাকা পয়সা থাকবে। তুমি যদি একটা ভালো মানুষকে বিয়ে করতে পারো, তাহলে তোমার দল আরও ভারী হবে, তুমি আরও স্ট্রেংথেন হবা। এর ইভেন্চুয়ালি এই স্ট্রেংথগুলো দিয়ে পারহ্যাপস তুমি তোমার ফ্যামিলিটাকে একটা ভালো জায়গায় আনতে পারবা। আমি এমন অনেক মানুষ দেখছি, আমাকে আমার বাবা মায়ের খুব গল্প বলছে এমন অনেক মানুষের, যারা খুবই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছে, একটা মাত্র বড় ভাই এক এক করে সব ছোট ভাই বোনদেরকে বড় করে স্ট্যাবলিশ করছে, অ্যাট দ্য সেম টাইম নিজের সংসারটা মেনটেন করছে, অনেক স্যাক্রিফাইস করছে। পারহ্যাপস এই কাজটা তাদের বাবা মার দায়িত্ব ছিল সব সন্তানদেরকে স্ট্যাবলিশ করার, সেই দায়িত্বটা হয়তো বা বড় ভাই বড় বোন কিংবা অন্য ভাই অন্য বোন ফিল আপ করছে, বাট দে হ্যাভ ডান এন অ্যামেজিং জব। সম্ভব, চাইলে সম্ভব। অ্যান্ড এটার জন্য কি তুমি মেডেল পাবা? নট নেসেসারিলি, বাট ইফ ইউ বিলিভ ইন গড, তুমি যদি আল্লাহ বিশ্বাস করো, ইউ উইল বি রিওয়ার্ডেড ফর ইট, তুমি এটা পুরস্কার পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এগেইন, অল রোডস লিড টু দ্য সেম রিলিজন। তুমি যদি বিশ্বাস করো যে তুমি ভালো কাজ করছো, অফকোর্স তুমি এটার জন্য রিওয়ার্ড পাবা। ইটস জাস্ট তুমি যদি প্যারেন্টসের কাছ থেকে এক্সপেক্ট করো, পারহ্যাপস ওটা অনেক সময় পাবা না। কিছু কিছু প্যারেন্টস আবার এই ধরনের একটা খুবই ব্যাড একটা মাইন্ডসেট রাখে, এটা খুবই আনফর্চুনেট। এটাও আই গেস আমি যদি টিচার প্যারেন্টস মিটিংয়ে বলতে পারতাম। কিছু কিছু প্যারেন্টস ভাবে যে আমি যদি সন্তানদেরকে প্রেইজ করি, ওদেরকে যদি আমি প্রশংসা করি, ওরা হয়তো বা কন্টেন্ট হয়ে যাবে, ওরা হয়তো সন্তুষ্ট হয়ে যাবে, ওরা তো হাল ছেড়ে দেবে যে আরে হয়ে তো গেছে, অ্যাকমপ্লিশ করে ফেলছি। তাই তারা না কখনো প্রশংসা করে না, ভালো কথা বলতে কীভাবে এটাই জানে না, সবসময় গুঁতে থাকে। আচ্ছা হয়েছে, 90 পাইছিস, 91 কেন পাইস নাই? আচ্ছা 95 পাইছিস, একটা আনসার কেন করতে পারিস নাই? কন্টিনিউয়াস। সো তারা ভাবে যে আমি যদি এই ধরনের মানে পাঙ্গের উপর রাখি, তাহলে হয়তো সে কন্টিনিউস ইমপ্রুভ করবে। বাট এটার কারণে যে যে একটা বাচ্চার মধ্যে লাইফ লং ভ্যালিডেশন সিকিং ইস্যু তৈরি হচ্ছে, যে সে বাকি সারা জীবন যতই অ্যাকমপ্লিশ করুক না কেন, নাথিং ফিলস ইনাফ। এই প্রবলেমটা যে তৈরি হচ্ছে, এটা যদি প্যারেন্টস বুঝতো, তাহলে হয়তো এই কাজটা তারা করতো না, তারা হয়তো বা প্রেইজ করতো, প্রশংসা করতো বাচ্চাটার। অনেক সময় দেখবা যে ইদানিং তো অ্যাটলিস্ট মডার্ন জেনারেশনের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, মমি ইস্যুস,
ড্যাডি ইস্যুস। অর্থাৎ তুমি যদি কোনো একটা পার্টিকুলার প্যারেন্ট না পেয়ে বড় হও, কিছু প্রবলেমস তৈরি হতেই পারে, এটা খুব কমন আসলে। ম্যাক্সিমাম সিঙ্গেল প্যারেন্টদের বাসায় এই ধরনের প্রবলেমস তৈরি হয়। ইটস 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 একাডেমিক্যাল এই জিনিসটা তুমি যত জায়গায় সার্চ করো তুমি দেখবা যে জিনিসটা আছে, সিঙ্গেল প্যারেন্টদের বাসায় এগুলো প্রবলেমস বেশি হয়, কারণ তাদের একটা পার্টিকুলার প্যারেন্ট হয়তো বা নাই। নট নেসেসারিলি যে প্যারেন্ট চলে গেছে এমন না, প্যারেন্টস তো মারাও যেতে পারে, তাই না? সো বাচ্চা কাচ্চারা যখন বাবা মার কাছ থেকে কিংবা কোনো একটা পার্টিকুলার জেন্ডারে বা মানে প্যারেন্টের কাছ থেকে জিনিসপত্র পায় না, তাদের লাইফ লং ইস্যুস তৈরি হয়। তারা যদি বাবা মার কাছ থেকে কোনো প্রশংসা না পায়, বাকি সারা জীবন তারা ভ্যালিডেশনের জন্য কাঙ্গাল হয়ে যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশি প্যারেন্টিংয়ের একটা হিউজ পার্ট হচ্ছে বাচ্চাকে কোনোদিন তারা প্রশংসা করে না। অনলাইনে এসে এত যে মানুষ লাফায়, ভ্যালিডেশন সিক করে, অ্যাটেনশন সিক করে, যেভাবেই হোক না কেন, যতই তাদের টাকা পয়সা হোক না কেন, যতই তাদের বিত্ত সম্পত্তি হোক না কেন, তাদেরকে ফ্লেক্স করতেই হয়। তারা দে কান্ট হেল্প দেমসেলস, দে কিপ ডুইং ই, তারা জিনিসপত্র ফ্লেক্স করতেই থাকবে। অফকোর্স কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো বা দেখাতে যাচ্ছ যে হাউ মাচ গড হ্যাজ ব্লেসড ইউ, তুমি তোমার গাড়িতে দেখাচ্ছ, তুমি তোমার বাড়িতে দেখাচ্ছ, বাট সাম পিপল কখনো এই ভ্যালিডেশনের যে আকাঙ্ক্ষা, এই যে কেউ আমাকে ভালো বলবে, এটা থেকে বের হতে পারে নাই, কারণ তারা ছোট থেকে বড় হয়েছে এমন একটা পরিবারে যেখানে তারা কোনোদিন প্রশংসা শুনে নাই। তাই বাকি সারাটা জীবন তারা যত কিছুই করুক না কেন, নাথিং ইজ এভার এনাফ ফর দেম। ইজ জাস্ট বাবা মা যদি একবার যদি বলতো যে আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, তুই যা করছিস ভেরি গুড জব, আমার এত ভালো বাচ্চা, এত ভালো ছেলে, আমার এত ভালো মেয়ে, হয়তোবা 100টা বসন্তের চেয়েও বেশি উষ্ণতা তার মনে ছিল, হয়তো তার আরো ভালো লাগতো। কিন্তু হয়তো সে কোনোদিন এটা প্যারেন্টসের কাছে পায় নাই, তাই বাকি সারাটা জীবন সে ভ্যালিডেশনের জন্য পঙ্গু হয়ে থাকলো। কি আর, এখন খুবই ডিফিকাল্ট একটা পার্ট বলি আমি ফ্যামিলি প্রবলেমসের। এটা আসলে আহ, আমি বিভিন্ন ডাইমেনশন থেকে বলতেছি। আমি আমার লাইফে আই হ্যাভ বিন ফর্চুনেট এনাফ যে অনেক মানুষের সাথে কথাবার্তা বলছি, অ্যান্ড আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে মানুষের ইমেইলে আমাকে অনেক বড় বড় করে লিখে পাঠায় তাদের ঘটনাগুলো আমাকে। তাই আমি অনেক স্পেসিফিক এক্সাম্পলস তোমাকে বলতেছি গত আধা ঘন্টা ধরে, কারণ আমি তো এক জীবনে তো সব এক্সাম্পল পাবো না। ফর এক্সাম্পল আমি তো মেয়েদের লাইফের স্ট্রাগলসটা বুঝবো না, কারণ আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই, আমাদের তো বোন ছিল না, সো এটা আমি বুঝবো না। কিন্তু আমি এগুলো জিনিস জানি বিকজ পিপল রাইট টু মি। তো আমি আমার লাইফের ওয়ান অফ দ্য উইয়ার্ডেস্ট যে জিনিসটা আমি দেখছি, আহ, এটা আমি আসলে পাবলিকলি ওইভাবে বলবো না ডিরেক্টলি, সো আমি খুবই সাবধানে একটু বলতেছি। সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হইতে পারে যে প্যারেন্টস তাদের সন্তানের ভালো চায় না। আমি যদি আরেকটু রিস্ক নিয়ে বলি, আমি দেখছি কিছু কিছু প্যারেন্টস তাদের সন্তানের প্রতি জেলাস। এটা কি সম্ভব? এটা আদৌ সম্ভব যে একটা প্যারেন্ট তার সন্তানের প্রতি জেলাস? ওয়েল, টেকনিক্যালি তুমি যদি সাইকোলজি পড়ে থাকে তাহলে তুমি দেখবে এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ওটা তোমাদের ফাউন্ডেশনালেই শেখানো হয় এই জিনিসটা। বাট দ্য ইস্যু ইজ, এমন অনেক সময় আছে যে প্যারেন্ট তাদের সন্তানকে দেখতে পারে না। কেন জানো? মনে করো সন্তান যদি খুব একটা ভালো জায়গায় সংসার শুরু করে, তাহলে তোমার সন্তানটা তার বাবা মা থেকে দূরে চলে যাবে। তাই সে চায় না যে তুই বিয়ে শাদী কর, বাট তুই ভালো সংসার কেন করবি? কারণ ভালো সংসার করলে সে চলে যাবে। সন্তান হয়তোবা সে চাচ্ছে না যে খুব ভালো রেজাল্ট করুক কিংবা বিদেশ চলে যাক, কারণ বিদেশ চলে গেলে প্যারেন্টসের কাছে জুড়ে চলে যাবে। কিংবা হয়তোবা, এইগুলো এক্সাম্পল বাদ দিলাম, তারা চায় না যে সন্তান তাদের চেয়ে বেশি সফল হোক। কেন? কারণ তাদের সন্তান সবসময় তাদের কাছে সন্তান হয়ে থাকবে, যে আমার বাচ্চা, আমি তাকে অ্যাডভাইস দিব, সে সবসময় আমার কাছ থেকে অ্যাডভাইস নিবে, ও বাচ্চা আমার কাছে থাকবে। বেশি যদি সফল হয় তাহলে তো সে আর বাচ্চা থাকলো না, সে বড় হয়ে গেল। ওই যে একটা বাচ্চার মতো করে সে যে দেখে নিজের সন্তানকে, ওটা তো আর দেখতে পারবে না, কারণ সন্তানটা এখন নিজের মতো করে সে ডিসিশনস নিচ্ছে, মুভস নিচ্ছে। অফকোর্স একটা বাচ্চা সে যতই বড় হোক না কেন, 70 বছর বয়সে গেল, তার 90 বছর, 100 বছরের প্যারেন্টের কাছে সে কিছু শিখতে পারবে। শিখার অ্যাডভাইস নেওয়ার সবসময় কিছু না কিছু আছে। বাট যে পয়েন্ট আমি বলতেছি যে সামটাইমস প্যারেন্ট তাদের বাচ্চাদেরকে এনভি করে, এটা হয়। ইটস এ ভেরি ডিফারেন্ট, ইটস এ ভেরি ইউনিক থিং। এটা অ্যানিম্যাল কিংডমে আপনারা যদি দেখেন, অনেক সময় পাপা অ্যানিমেল তাদের মেল বাচ্চাদেরকে সরায় দেয় গ্রুপ থেকে, বিকজ দে আর এ থ্রেট টু দ্য ডোমেইন অফ দ্য পাপা। সো দ্যাট বিকামস এন ইস্যু। যাই হোক, অ্যানিম্যাল কিংডমে আমরাও কিন্তু অ্যানিম্যাল টু সাম এক্সটেন্ট, আমরা কিন্তু অ্যানিম্যাল, বাট আমাদের বিবেক আছে।
আমাদের অ্যানিমেলিস্টিক ইনস্টিংস কিন্তু আছে। ইয়া, সো বুঝছো এই জিনিসটা আমি এতটুকুই বলেই রাখি আর কি, ওইটার ডেপথে না গেলাম। এখন প্যারেন্টসদেরকে কে বুঝাবে? মনে করো তোমার লাইফে সমস্যা, ফ্যামিলি প্রবলেম হচ্ছে, ফ্যামিলি তো তোমার সব থেকে আপন মানুষ, তাদেরকে বুঝাইতে হলে তুমি আর কার হেল্প নিবা? ইস্যু না একটা। তোমার যাওয়া দরকার ডক্টরের কাছে, ডক্টর হেল্প করতে পারছে না, তো ডক্টরকে বোঝানোর জন্য কোন ডক্টরকে তুমি আনবা রে ভাই? সিমিলারলি ফ্যামিলি প্রবলেম যখন হয় তখন ফ্যামিলিকে বোঝানোর জন্য তুমি কাকে আনবা? তোমাকে আরেকটা ফ্যামিলি আছে না, ইউ জাস্ট হ্যাভ ওয়ান ফ্যামিলি। সো দ্যাট বিকামস অ্যান ইস্যু। অনেক সময় যেটা বলা হয়, যখনই স্টুডেন্টরা কোনো প্রবলেমে পড়ে, তারা যেন একটা ট্রাস্টেড অ্যাডাল্টের সাথে কথা বলে। আই উইশ ফ্যামিলিতে আমাদের সবার ট্রাস্টেড অ্যাডাল্ট থাকতো, বাট আস্তে আস্তে এটা সম্ভব হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে, যতদিন না তুমি ঝামেলায় আসছো, টাকা পয়সা আর্ন করার চেষ্টা করো, আস্তে আস্তে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করো, এবং অফকোর্স আল্লাহর কাছে চাও। দিন শেষে তুমি 100% এফোর্ট দিলেও যদি তোমার কপালে আল্লাহ না রাখে, তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছুই পাওয়া না। এই পার্টটা বুঝে রাখিও। তুমি যদি ধর্মে বিশ্বাস না করতে চাও, কল ইট লাক, কল ইট তাকদির, যেভাবে তুমি বলতে চাও না কেন, বাট এফোর্ট দিলেও যে সবসময় তুমি এখান থেকে মুক্ত হইতে পারবা, নট নেসেসারিলি দ্য কেস। তাই গড উইল অলসো হ্যাভ টু গিভ ইট টু ইউ। ঠিক আছে? আমার কাছে মানে প্যারেন্টিং ইজ এ স্কিল, এটা অনেকে বুঝে না। আমি ভালো প্যারেন্টস দেখছি, আমি খারাপ প্যারেন্টস দেখছি। ইটস ডিফিকাল্ট টু মেক পিপলস আন্ডারস্ট্যান্ড। মনে করো বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, অনেকে বলবে বাচ্চারা তো দৌড়াদৌড়ি করবেই, তোর বাচ্চা, ওরা তো দৌড়াদৌড়ি করবেই। উইথ প্রপার ডিউ রেসপেক্ট বাই রেস্ট্রেনিং মাই ওন হ্যান্ডস, নট নেসেসারিলি। অনেক ওয়েল বিহেভ বাচ্চা আছে, বাচ্চারা একটু অ্যাটেনশন সিক করতে চায়, দে বেবিস, তাদের মধ্যে ইনস্টিংক্টটা হচ্ছে তারা যেন অ্যাটেনশন সিক করে, সো দ্যাট তারা প্যারেন্টসের অ্যাটেনশনটা পায় এবং তারা যেন সেফ থাকে, এটা তাদের মধ্যে ইনস্টল করে দেওয়া আছে। বাট ইউ ক্যান টিচ দেম। বাচ্চারা আসবে অ্যাটেনশন সিক করার জন্য দৌড়াদৌড়ি করবে, লাউডলি কথাবার্তা বলবে। অফকোর্স দে আর বেবিস, বাট ওয়াই আর দে ডুইং হোয়াট দে আর ডুইং, এটা বুঝতে হবে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আপনার। তা আমি দেখছি অনেক ভালো বাচ্চা, তাদেরকে শেখানো হয়েছে তারা বাবা মার কাছে থাকবে, যখন তাদের বোর লাগতেছে তারা নিজের মতো করে থাকবে, যদি অ্যাটেনশন লাগবে তারা ডিরেক্ট প্যারেন্টের কাছে এসে কিছু নিয়ে যাবে, কথা বলবে। প্যারেন্টসও বুঝে আছে, ঠিক আছে ওর অ্যাটেনশন লাগবে, একটু কথা বলি ওর সাথে, ও অ্যাটেনশন পেয়ে সে আবার নিজের মতো করে চলে যাবে, উল্টাপাল্টা কিছু করবে না। আমার বিয়েতে আমার স্টেজের পিছে একটা বাচ্চা মাইক্রোফোন নিয়ে লুকাই গেছিল এবং সে মাইকে কথাবার্তা বলতেছিল। তো বুঝতেই পারতো একটা বাচ্চা, একটা মাইক্রোফোন, আর একটা ইভেন্ট, অনেক চিল্লাইছে, অনেক চিল্লাইছে। ওয়েল, এই ঘটনা যদি নাও হইতো আমি স্টিল চেতে থাকতাম যেসব প্যারেন্টস বাচ্চাদেরকে মেনটেন করে না। অফকোর্স আপনি আপনার বাচ্চাকে আনবেন, অফকোর্স কেন আসবে না, বাচ্চাদের কেন আনবেন না, বাট ইউ নিড টু লার্ন হাউ টু মেনটেন দেম, ম্যানেজ দেম। একটা মানুষের স্পেশাল অকেশন, বিয়ের সাথে ও ওইখানে ক্যামেরাটা আমরা সব ফুল টুল ফালাই দিল, আরে বাচ্চা একটু করবেই? রিয়েলি? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? দেন ইউ আর এ লাউজি প্যারেন্ট, দ্যাটস অল, দ্যাটস অল। অ্যান্ড অলসো আমি যেহেতু এখন এটার মধ্যে আসি, আপনার বাচ্চা যদি অবিজ হয় আপনার দোষ আছে। ওয়াই এম আই সিইং ফ্যাট কিডস? এটা তাদের সমস্যা না, এটা প্যারেন্টসদের সমস্যা। ওয়াই এম আই সিইং ফ্যাট কিডস? প্যারেন্টিং এ আপনি কি দেখতে পারতেছেন না যে আপনার বাচ্চাটা হাঁসফাঁস করতেছে লিটারেলি, অ্যান্ড জাস্ট ছেড়ে দিছে, আরে বাচ্চা হয় খাবো তো, বাবা কি খাবা, বাবা আইসক্রিম খাবা? ইটস নট লাভ, ইটস ইনকম্পিটেন্স। আপনি ওকে ভালোবাসা দিচ্ছেন না, আপনি মেনটেন করতে পারেন না। সন্তান আপনার উপর একটু রাগ দিবে, একটু টেনশন দিবে, এই জিনিসটা আপনি সহ্য করতে পারেন না, ইউর ব্যাড অ্যাট প্যারেন্টিং, দ্যাটস অল। বাচ্চারা তো এটা এরকম করবে, শাট আপ। এখন ওয়াইল উই আর অ্যাট ইট, অনেক সময় আরো আমার কাছে মনে হয়, মাঝে মাঝে মনে হয়, এটা আমাদের ধর্মে বলা হয় যে প্যারেন্টসরা বেস্ট যে শিক্ষাটা দিতে পারে সেটা হচ্ছে স্পিরিচুয়াল লেসন্স অফকোর্স দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে এটাও মনে হয় যে আহ, অনেক সময় প্যারেন্টসরা খুব চেষ্টা করে যে বাচ্চাদেরকে কি দিলে বাচ্চারা ভালো হবে, তাদের জন্য গ্রোথটা বেটার হবে। আমার কাছে মনে হয় আপনারা, বাচ্চারা যদি ফ্যামিলিতে বাবা মার মধ্যে একটা ভালো সম্পর্ক দেখে বড় হয়, this is one of the biggest things that they can get আসলে, মাশাআল্লাহ, মানে this is one of the biggest things that they can take আর কি, that's one of the things. and আমি হাইলি সাজেস্ট করবো প্যারেন্টদের ক্ষেত্রে যে টিচ দেম স্পোর্টস, পার্টিকুলারলি তাদেরকে 100 মিটার স্প্রিন্ট চ্যাম্পিয়ন বানান,
ঠিক আছে, যে অ্যাটলিস্ট ন্যাশনাল লেভেলে ফার্স্ট হতে হবে এমন না, বাট ম্যাক্সিমাম প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে স্পোর্টস এভাবে শিখায় না। আপনি আপনার বাচ্চাকে 100 মিটার স্প্রিন্ট কীভাবে জিততে হবে শিখান। এটা আমি খুবই স্পেসিফিক একটা জিনিস আমি অনেক জায়গায় বলি। 100 মিটার স্প্রিন্ট শিখলে তোমার বডি, মানে স্প্রিন্টিং ইজ ওয়ান অফ দ্য টপ টিয়ার এক্সারসাইজেস। অ্যান্ড এই একটা পার্টিকুলার ক্রাফটের স্কিলটা তার ফুটবলে কাজে দিবে, অন্য অন্য বিভিন্ন স্পোর্টসে তার কাজে দিবে। অ্যান্ড অন্য স্পোর্টস যদি সে ভালো থাকে তাহলে তার সোশ্যাল নেটওয়ার্ক ভালো হবে, তার এক্সারসাইজ হবে, সে উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকবে, তার মধ্যে লিডারশিপ থাকবে, দে উইল ফিল কনফিডেন্ট, আরও অনেক কিছু। সবার থাকবে মাথায় 5,000 টাকা কেমিস্ট্রি কোচিংয়ের জন্য দিতে পারবে, 10,000 টাকা ফিজিক্স কোচিংয়ে দিতে পারবে, বাট একটু যদি তাদেরকে স্প্রিন্টিং শিখাইতে পারতো, এটা যে আর তাকে লাইফে কত বেটার করতো বুঝে না। সন্তান কি খালি একাডেমিক্যালি বেটার হইলেই হবে? হেলথ ওয়াইজ বেটার হইতে হবে না? ইমোশনালি বেটার হইতে হবে না? ইন দ্যাট কেস আমার বারবার মাথায় প্রশ্ন আসে, তাহলে কি আসলে প্যারেন্ট চাচ্ছে সন্তানের ভালো, নাকি সে চাচ্ছে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে, যে আমার সন্তান ভালো জায়গায় পড়ে, আমার সন্তান ভালো জায়গায় চাকরি করে? আমার কাছে অনেক সময় মনে হয় এই জন্যই তারা কম্পিট করতেছে। নাহলে সন্তানের যদি আসলে ভালো চাইতো, একাডেমিক্সের বাইরেও সে চাইতো যে সন্তান ওভারঅল একটা ভালো মানুষ হিসেবে তৈরি হয়। তার হেলথটা যদি খারাপ হয়, প্যারেন্ট কনসার্ন হয়ে যেত, আল্লাহ আমার ছেলে মেয়ের অবস্থা এরকম কেন, কিছুটা করি, তার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমার সন্তান তো কথা বলতে পারতেছে না, ওয়ান্ডার কাহিনীটা কি? আচ্ছা বুঝছি, ওইটা এটার জন্য হয়তো সে একাডেমিক্যালি কোনো নাম্বার পাবে না, বাট দেখি আমি ওকে ফিগার করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমার সন্তান তো সোশ্যালাইজ করতে পারতেছে না, তো কোনো ফ্রেন্ডস থাকে না, আচ্ছা বুঝছি সোশ্যালাইজেশনের উপর কোনো গ্রেড নাই, সার্টিফিকেট নাই, বাট আমার সন্তানকে তো আমি চাই যে তার সে মানুষের সাথে মিশতে পারে, এফোর্ট দেয়। না হলে why would all the parents just compete for the academic success of their kids or the financial success of their kids যদি এটা কম্পিটিশন না হইতো, তাই না? প্যারেন্টসের আরও ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা দেখি, যেটা আমার কাছে আসে, সেটা হচ্ছে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রবলেম হয়, তাদের ফ্যামিলি থেকে প্রবলেম তৈরি হয়। মানে একটা সন্তান জন্ম হওয়ার আগে থেকে ভাই বোনদের মধ্যে গ্যাঞ্জাম, নানা নানি তাদের তাদের জেনারেশনের মধ্যে গ্যাঞ্জাম। সন্তান যখন জন্মগ্রহণ করে অলরেডি একটা গ্যাঞ্জাম ফ্যামিলির মধ্যে এক্সিস্ট করতেছে, সন্তান এসেই দেখে, বাচ্চাটা এসে দেখে যে ও মা গো, আমার ফ্যামিলিতে কাদের সাথে কাদের মারামারি কি নাকি, কে কাকে বাং মারছে, কে কার সাথে গ্যাঞ্জাম করছে, কে কাকে মাইট দিচ্ছে, কে কার টাকা চুরি করছে, ফেরত দেয় নাই। সন্তান আসেই দেখে মারামারি, এবং তাদেরকে শেখানো হয় যে ও এই কাজ করছে, এ এই কাজ করছে। এমন অনেক মানুষ আছে তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনকে হেট করে, যে আত্মীয় স্বজনের সাথে কোনোদিন তারা দেখাও করে নাই। কেন হেট করে? বিকজ তাদের বাবা মা তাদেরকে হেট করতে শিখাইছে। ও, তারা চাবে যে পরবর্তী জেনারেশন কেন একজন আরেকজনের সাথে কথা বলে না, বাট তারা দেখে আসছে যে প্যাটার্নাল ম্যাটার্নাল আত্মীয়দের মধ্যে সবসময় গ্যাঞ্জাম, অ্যান্ড দে ওয়ান্ডার যে কেন নেক্সট জেনারেশনের মধ্যে কোনো ইউনিটি নাই। ওয়াও, ওয়াইল্ড ওয়াইল্ড, আই ওয়ান্ডার ওয়াই। আরেকটা বড় জিনিস হচ্ছে সিবলিং রাইভালরি অ্যাভয়েড করা, অর্থাৎ একাধিক সন্তান হইলে কোনো ফেভারিটস প্লে না করা। বাট এটাও আই গেস অনেক ক্ষেত্রে অনেক প্যারেন্টস করতে পারে না। যদি তারা সবাইকে ইকুয়ালি করতো এবং সবার রোলটা যদি বুঝাই দিতে পারতো, তাহলে খুব ভালো হয়, খুব ভালো হয়। ফর এক্সাম্পল, সংসারের যে বড় ভাই বড় বোন, তাদের অফকোর্স তারা বড় ভাই বড় বোন, দে আর লাইক এ গার্জিয়ান ইন এফ অফ দেমসেলভস। অ্যান্ড এটা কিন্তু একটা জিনিস যে যখন একাধিক সন্তান হয়, সব থেকে ছোট যেই বেবিটা, তার কিন্তু গার্জিয়ান খালি বাবা মা না, তার কিন্তু গার্জিয়ান তার বড় ভাই বোনও। তো এই জিনিসটা বুঝানো, মানে এই যে রোলটা যে বুঝানো, যে বাবা তোমাদের মধ্যে কেউ আগে জন্মগ্রহণ করছে, কেউ পরে জন্মগ্রহণ করছে, কারোর রোল এইটা, কারোর রোল এইটা। ইটস নট লাইক বৈষম্যমূলক আচরণ না, ইটস লাইক রোল বেসড আচরণ। এটা তো তোমাকে বুঝতে হবে, বড় ভাই কিংবা বড় বোন তো বেশি রেসপন্সিবিলিটি নিচ্ছে তোমার চেয়ে বেশি, তাই তার একটু বেশি জিনিস পাবে না। ইট শুড বি অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল, বাট এটি বুঝাই না অনেক প্যারেন্টস যে কার কি রোলস। তাই তারা নিজেদের মধ্যে মারামারি করে অ্যান্ড স্টাফ, অ্যান্ড দে ওয়ান্ডার কেন সংসারে এত অশান্তি। আর অনেক জিনিস নিয়ে বলা যায়, আসলে 44 মিনিট বললাম, বা স্টিল আমার কাছে মনে হয় বলার মতো আমি কিছু বলি নাই। যেরকম অনেক সময় প্যারেন্টস এটা বলে, তোর জন্য আমরা এত স্যাক্রিফাইস করছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, অফকোর্স আপনার প্যারেন্টস হিসেবে অনেক কিছু দিছেন, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আপনার সিদ্ধান্ত ছিল। সন্তানকে তো তার নিজের লাইফটা লিড করতে হবে, নিজের সংসারটা তো তৈরি করতে হবে। তো সারা জীবন যদি এই কার্ডটা ফেস মানে ইউজ করেন, অফকোর্স আপনি যদি সন্তানকে গিল্ট ট্রিপ করেন যে আমরা তোদের জন্য কত কিছু করছি, অ্যান্ড অফকোর্স আমরা কখনো আমাদের প্যারেন্টসদেরকে রিপে করতে পারবো না, বাট
সবসময় যদি প্যারেন্টস সন্তানকে এইটা খোঁচা দেয় যে, তোদের জন্য এত কিছু করলাম, তোরা তো কিছুই করলি না, কিছুই করলি না, কিছুই করলি না, 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, সন্তানটাকে যদি সবসময় ও যদি বুঝেই যে আমি বাবার কাছে গেলেই খোঁচা খাবো, অনেক সময় হয়তো তারা ভাববে যে বাবার কাছে গেলেই আমাকে খোঁচা দেয়, আমি তো কিছু তাদেরকে দিতেও পারতেছি না, কি আর করা, অ্যাটলিস্ট তাদের চোখের সামনে থেকে আমি দূর হয়ে যাই। এখন কিছু সন্তান অফকোর্স দায়িত্ব পালন করে না, আর কিছু সন্তান মন খারাপ করে দূর হয়ে যায়। পরে প্যারেন্টসের কিছু হইলে সন্তানকে তো মানে বাচ্চাদেরকে আজীবন তুমি গালাজ করতে পারবা, পিতা মাতাকে তো তুমি দোষ দিতে পারবা না, সো দোষ হবে সন্তানের। বাট প্যারেন্টসই যদি একটু ঠিকমতো মেনটেন করতো, তাদের সন্তানকে এত অপমানের শিকার হইতে হতো না, যদি প্যারেন্টস ঠিকমতো সেট আপটা করে যেতে পারতো। যাই হোক, এরকম আরো কত কিছু আমার কাছে। আরেকটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে বাচ্চা যদি কোথাও যেতে চায়, মনে করেন কিছু করতে চায়, না যাবি না, রিস্কি না, দেখেন ওকে একটু দুনিয়াটা এক্সপ্লোর করতে দেন, এটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অফকোর্স প্যারেন্টিং ইজ ডিফিকাল্ট, বাট এই জন্যই তো আপনি বাচ্চা নিচ্ছেন, এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। ওকে যদি আপনি লাইফে কোনো জিনিস এক্সপ্লোর করতে না দেন, ও যখন দেখবে একটা ফ্রেন্ড হোন্ডা চালাচ্ছে, ওই হোন্ডা চালায় সে যে পরিমাণে মানে মজা পাবে, ও যে পরিমাণে স্পিড করবে, মানে পাগল হয়ে যাবে একদম। তাই ওকে আগে থেকে একটু দুনিয়াটা এক্সপ্লোর করায় দেন, ওকে একটু মজা নিতে দেন, ওকে একটু উপভোগ করতে দেন, যেন সে একটু একটু দুনিয়ার স্বাদ পাইলে যেন পাগল না হয়ে যায়। যে জিনিসটা কলেজ হইলে অনেক সময় হয় না যে পাংখা গজায়, যে কেন পাংখা গজায় বাচ্চাদের, কারণ ছোটবেলা থেকে তাদেরকে এমন টাইটের উপর রাখছে যে তারা কিছু করতে পারে না, তাই যে মোমেন্ট তারা একটু স্বাধীনতার স্বাদ পাইছে ওরা জাস্ট পাগল হয়ে যায়। প্যারেন্ট হিসেবে আপনি যদি তাদেরকে একটু ছাড় দিতেন, একটু যদি উপভোগ করতে দিতেন, তাহলে তারা নিজের আরো অনেক সেলফ কন্ট্রোল হইতো। এই পার্টটা তো আপনাকে বুঝতে হবে, রাইট? বেশি টাইট দিলে তো প্রবলেম, উল্টা বেশি টাইট দিলে তারা সব সময় তককে তককে থাকবে যে কখন আপনার কাছ থেকে সে দূরে পালাবে। ওভার পজিটিভ হইলে এই একটা বড় ইস্যু। তাদের তো একটু প্রাইভেসি দরকার, তারা তো নিজের মতো একটু চিন্তা করতে পারবে, তাদের তো নিজস্ব ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকা উচিত। সারা জীবন আপনি তাদের জন্য কোনো ডিসিশন নিতে দেন নাই, তাদের জিনিসটা করে দিয়েছেন, তারপর ফাইনালি তুমি কি হইতে চাও, কি করতে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ডাক্তার হইতে চাও, লয়ার হইতে চাও, জানে না সে, কারণ পুরো লাইফ তাকে মেন্টালি পঙ্গু করে রাখা হয়েছে। এখন তো চ্যাট জিপিটি, এআই, ক্লড আমাদেরকে মেন্টালি পঙ্গু করতেছে, বিকজ আমাদের যে চিন্তা করার বাকি ছিল ওই চিন্তাটা এখন এআই করে দেয়। বাট এমন অনেক স্টুডেন্ট, এমন অনেক বাচ্চা আছে যাদের সব চিন্তা ভাবনা তাদের প্যারেন্টস তাদের করে দিচ্ছে, কোনোদিন তারা নিজের চিন্তা করে নেই। তাই বাচ্চাটা 18 বছর, 20 বছর নিজের লাইফের জন্য কোনো সিদ্ধান্ত নেয় নেই, সে বড় হয়ে কি কখনো নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারবে? ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট ফর দেম। সো আই গেস দ্যার ইজ এ লট অফ থিংস দ্যাট পিপল নিড টু ডু, বাট এট দ্য সেম টাইম হয়তো বা অনেক কিছু বললাম, বা দিন শেষে তুমি যখন বড় হয়ে যাবা, আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট তুমি প্যারেন্টসদেরকে বলতে পারো যে প্যারেন্টস এই করছে ওই করছে, বাট বাবা তুমি তো একটা সময় বড় হয়েছো, ইটস ইউর রেসপন্সিবিলিটি নাও টু লিভ ইউর ওন লাইফ। তুমি প্যারেন্টসকে দোষ দিচ্ছ, তার প্যারেন্টসের কাছ থেকে হয়তো সে জিনিসপত্র পায় নাই, তাই সে এমন প্যারেন্টস হয়েছে যে প্যারেন্টস তো সব তোমাকে দিতে পারে নাই। নাও ইটস ইয়োর টার্ন, তুমি বুঝবে এখন হাউ ইট ফিলস লাইক টু লিভ দ্য লাইফ। বাট হিয়ার কামস এ বিগ চ্যালেঞ্জ। আচ্ছা যাই, কি চ্যালেঞ্জ আছে এটা না বলি, এই এপিসোডে আজকে আর এই চ্যালেঞ্জ না আনি, বিকজ আমি জানি তো এখন অনেকেই এটা বুঝে যে তা অনেক আচ্ছা আমি স্পেসিফিকলি একটু ইনডাইরেক্টলি জিনিসটা বলি। অনেক মানুষ এখন তারা বুঝছে যখন তারা বড় হয়েছে যে হাউ ডিফিকাল্ট প্যারেন্টিং ইজ। তারা যখন বড় হয় তারা বুঝতে পারে যে প্যারেন্টসদেরকে তারা যে কারণে বকা দিত, রাগ হইতো, এই জিনিসগুলো আসলে কত কঠিন ছিল, প্যারেন্টসদের করার কিছু ছিল না। এই পয়েন্টটা অ্যাট সার্টেন পয়েন্ট অফ লাইফ অনেকজন মানুষ বুঝতে পারে, বাট দিস ডাজ নট নেসেসারিলি মেক দেম এ বেটার প্যারেন্ট। বাট এই পার্টে আমি আর ইলাবোরেট করবো না, দিস হ্যাজ অ্যানাদার ইস্যু। তো যাওয়ার আগে আমি তোমাকে লাস্ট একটা জিনিস বলে রাখি। আহ, অনেকে বলে যে কাট অফ ইয়ার প্যারেন্টস, দূরে সরে যাও, ফ্যামিলি থেকে দূরে সরে যাও, এই ফ্যামিলি মেম্বারদের অনেক খুব চোখ দেয়, নজর দেয়, বান মারে। ওয়েল, ফ্যামিলিকে বলে বোঝা ইম্পর্টেন্ট, বিকজ তোমার আইডেন্টিটির একটা অংশ, তুমি যে মানুষটা সেটা একটা অংশ আসে তোমার প্যারেন্টসদের কাছ থেকে। তুমি যদি তোমার প্যারেন্টসের পার্সোনালিটি না বুঝতে পারো, তুমি তোমার নিজের লাইফের পার্সোনালিটি অনেক কিছু মিস করে যাওয়া। তাই তুমি যদি সম্পূর্ণ তাদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, তুমি তোমার নিজের অনেক আইডেন্টিটি হোলস অবজার্ভ করবা, নিজের অনেকগুলো বিহেভিয়ার তুমি বুঝবা না যে আমি আমি কেন এইভাবে অ্যাক্ট করতেছি, মে অ্যাসা কেউ হুঁ, মানে আমি কেন এই ধরনের উল্টাপাল্টা, আমি কেন বারবার এই ধরনের সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাকশন নিচ্ছি, আমি কেন বারবার এই সেম ভুল করতেছি।
কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি তোমার প্যারেন্টসদেরকে চিন্তা বুঝতে যে তারা কিভাবে অপারেট করতে, তাহলে হয়তো তুমি জিনিসটা বুঝতে পারতা। তাই তোমার এটা বোঝা দরকার। অ্যান্ড অফকোর্স প্যারেন্টসদেরকে তুমি যদি সার্ভ করতে পারো, আই গেস দ্যাটস আ ভেরি বিগ অপরচুনিটি টু গেট টু জান্নাত। সো অফকোর্স কিছু কিছু মানুষ আমাদের টার্গেট, যারা মুসলমান তাদের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। সো ট্রিট ইউর প্যারেন্টস ওয়েল, অ্যান্ড অফকোর্স মেনি অফ দেম আর নাইস পিপল। এত কথা বললাম, বাট সব প্যারেন্টস তো খারাপ না রে ভাই। কিছু অনেক অনেক প্যারেন্টস কুল পিপল, দে আর ভেরি নাইস পিপল, দে আর ভেরি কুল পিপল। পারহ্যাপস তোমরা কখনো বুঝো না যে কেমন কথা বলতে হয়, বাট তুমি যদি ঠিকমতো কথা বলো, কারণ যখনই খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার সাথে কথা বলা হয়নি পারহ্যাপস, কিংবা বাবা মা হয়তো বা অনেক পরে অফিস থেকে আসে, তাদের সাথে আলাপ আলোচনা হয়নি, আড্ডা দেওয়া হয়নি, বাট পারহ্যাপস দে আর কুল পিপল। সো ট্রাই টু টক উইথ দেম পারহ্যাপস। সো ইয়া, there's that. 50 মিনিট কথা বলছি, আই থিঙ্ক দ্যাট ইজ মোর দেন এনাফ। ইউজুয়ালি আমি 20 মিনিট 30 মিনিট কথা বলি, আজকে 50 মিনিট কথা বলছি, বাট স্টিল আমার কাছে মনে হয় ইটস নট ইনাফ। আমার কাছে মনে হয় এইভাবে কথা বলাই সম্ভব না আসলে। আহ, কারণ আমার কথাগুলো অনেক জেনেরিক হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে আমি প্যারেন্টসদেরকে অনেক দোষারোপ করতেছি, ওয়ার ইন দ্য রিয়ালিটি কেস প্যারেন্টস স্টুডেন্টদেরকে একসাথে, বাচ্চাদেরকে একসাথে বসলে অনেক জিনিসপত্র ফিগার আউট করা যায় আসলে। নট নেসেসারি সবসময় মানুষের দোষ আছে, মানুষকে বেটার করা যায়। বাট দেন আজকে কনভারসেশন আর না আগাই, আজকে এতটুকুই। ভালো থাকিও, সুস্থ থাকিও। সরি, আজকে আমার একটা সর্দি আছে, তাই আমি একটু যদি নাক টেনে থাকি, আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। ওয়ান অফ দ্য থিংস দ্যাট হ্যাভ রিয়েলাইজ ইজ দ্যাট আস্তে আস্তে বয়স হচ্ছে, তো আগে যখন অসুখ হইতো খুব দ্রুত রিকভার করতাম, বাট আস্তে আস্তে অসুখ হচ্ছে, বাট অত দ্রুত রিকভার করতে পারতেছি না। লাইক 3 দিন হইলো, আমি 3 দিন না 4 দিন হইলো আমি এখনো একটা বেসিক সর্দি থেকে আমি রিকভার করি নাই। পারহ্যাপস ইজ দ্য ফুড হ্যাবিট, পারহ্যাপস ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, পারহ্যাপস সোশ্যাল মিডিয়া মাইন্ড, পারহ্যাপস স্ট্রেস। স্ট্রেস আসলে কান্ট রিলি কমপ্লেন, আল্লাহ যে পরিমাণে জিনিসপত্র দিছে, স্ট্রেস বলতেও লজ্জা লাগে আসলে জিনিসপত্র, কান্ট রিলি কমপ্লেন। মানে কমপ্লেন করার অপরচুনিটি নাই, আলহামদুলিল্লাহ বলতে হবে আমাকে। বাট ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই রিয়েলাইজ ইজ জাস্ট বয়স আস্তে আস্তে হচ্ছে। যদি আমি রিয়েলাইজ করি যে আমার পিক ফিজিক্যাল ক্যাপাবিলিটিস আমি আরও 2 বছর পর পৌঁছাবো, এখন আসলে যদি আমি বলি যে আমি বুড়া হয়ে গেছি, বাট আসলে তো না, এটা জাস্ট জোক হিসেবে বলি। বাট মেন্টালি আসলে আমার মনে হয় অনেক বয়স হয়ে গেছে, মানসিকভাবে আমি অনেক বুড়িয়ে গেছি। অ্যান্ড সামটাইমস যখন শরীর এভাবে হিল করে না, মাঝে মাঝে মনে হয় আরে আল্লাহ, শরীরটাও তো মনে হয় বুড়া হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়। সো ওয়াইল ইউর ইয়াং, এক্সারসাইজ, খেলাধুলা করো, বি অ্যাক্টিভ, তাহলে ভালো হবে। আহ, আমার জন্য যেরকম আমি তো অনেকবার বলছি যে আমার ব্যাক পেইন, অনেক বেশি কাজ করি, অনেক বেশি বসে বসে কাজ করি। তো লাস্ট দিন মনে হয় প্রায় কত 5-6 ঘন্টা মানে দাঁড়াইছিলাম, ক্লাস নিছি, অনেক মুভ করছি, পরে দেখি আরে আই এম ফিলিং লাইক এ ইয়াং পার্সন, উইচ আই অ্যাম বাই দ্য ওয়ে অ্যাজ অফ ইয়েট। মানে আমি ফুল মোবিলিটি। সো আমি কি করছি, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছি, যে আমি জাস্ট দৌড়াদৌড়ি করছি, মানে এত ভাল লাগছে, আই আই ওয়াজ ফিলিং সো অ্যামেজিং ইন মাই বডি। গরমের মধ্যে আমি জাস্ট দৌড়াদৌড়ি করছি, ইট ফিল সো অ্যামেজিং। আমি জানি অনেক জনের সাথে আমি কথা বলতেছি যারা, তোমার জানো না যে লাস্ট কবে তুমি ফুল স্পিডে স্প্রিন্ট দিছো, ফুল স্পিডে একটা দৌড় দিছো, দৌড় দেওয়ার সময় যে বাতাসটা তোমার ফেসে লাগে, অনেক সময় তুমি ভুলে গেছো যে লাস্ট কবে তুমি ফুল স্পিড। কিছু মানুষ কোনোদিন লাইফে দৌড়াই নেই ফুল স্পিডে, সুযোগ পায় নাই। আমি এমনও মানুষ দেখছি যারা জাম্প দেয় নাই কখনো লাইফে, তাদেরকে শিখাই দিচ্ছে তাদের কীভাবে জাম্প দিতে হয়। আমি আমার লাইফে এরকম একটা বাচ্চাকে দেখছিলাম, আমি খুবই অবাক হয়েছিলাম। সে উপর থেকে নিচে নামতে পারে না, মানে সিঁড়ি দিয়ে নামার একটা জিনিস আছে না, সিঁড়ি দিয়ে তুমি নামতে পারো ওইভাবে পারে, বাট জাম্প দিয়ে নামা কিংবা জাম্প দিয়ে উঠা এটা সে পারে না। আচ্ছা, ওয়াও, ওয়াইল্ড। এমন না যে বাচ্চাটার দোষ, আমি হয়তো অনেক কিছু পারবো না, বাট এটাই আর কি, লাইফ গোস ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। আপাতত আহ, বলে না যে মানুষ, একটা মানুষ 100টা প্রবলেম থাকতে পারে, বা হেলথ প্রবলেম থাকলে তার একটাই প্রবলেম, হেলথ প্রবলেম। তাই অসুস্থতার কারণে সব কিছু একটু ফগি মনে হচ্ছে, একটু বাজি মনে হচ্ছে, বাট আল্লাহ যে লাইফ দিচ্ছে ইটস অ্যামেজিং, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাইফ। আমি অনেক লেখালেখি করতেছি এই কয়েকদিন, একটু একটু ফ্রি টাইম মনে হচ্ছে, সামনে অনেক ব্যস্ততা আসবে। এই সপ্তাহটাও তো আসলে অনেক ব্যস্তই ছিল, বাট একটু লেজার টাইম আছে, একটু রিফ্লেক্ট করি, সেলফ রিফ্লেক্ট করি, লেখালেখি করি, জীবনে চিন্তাভাবনা করি। একটা খুব সুন্দর কনসেপ্ট একজন বলছে, সেটা হচ্ছে অনেক মানুষ আহ, শুক্র শনিবার খালি রেস্ট নেওয়ার জন্য নেয়, যেন তারা বাকি 5 দিন কাজ করতে পারে, ক্লাস করতে পারে, কাজ করতে পারে। বাট
ভ্যাকেশনের দিন খালি রেস্ট নেওয়ার জন্য না, ভ্যাকেশনের দিন হচ্ছে নিজেকে, নিজের জীবনটা এক্সপ্লোর করা, একজন পার্সন হিসেবে নিজের ডেপথগুলো এক্সপ্লোর করা, নিজের পছন্দ অপছন্দ এক্সপ্লোর করা। সো আমরা যেদিন বন্ধ পাই আমরা খালি ঘুমাই, which is not necessarily the case. তাহলে আমরা আজীবন, রেস্ট ইজ এসেনশিয়াল, রেস্ট ইজ পার্ট অফ লাইফ, ইউ শুড বি এবল টু এনজয় ইউর রেস্ট। কিছু মানুষ রেস্টও নিতে পারে না, অ্যাটলিস্ট আমি রেস্ট নিতে পারতাম না অনেক দিন। আমি নিজেও যদিও শুক্র শনিবারের জন্য অনেক কাজ নিয়ে রাখছি, আমি ভাবতাম যে শুক্র শনিবার পাইছি তার মানে আমি এখন কিছু কাজ করতে পারবো, যে কাজটা আমি করতে পারতেছিলাম কারণ আমার অন্য কাজ ছিল। কাজের মাঝখানে যে কাজ করতে পারি না সেই কাজ যেন আমি করতে পারি, তাই আমি শুক্র শনিবার করে কাজ করতাম। বাট রেস্ট ইজ এসেনশিয়াল, রেস্ট দরকার, বিকজ উই আর নট রোবটস, উই আর নট মেশিনস, উই আর ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল। তাই রেস্ট নাও। অনেকজন বলে যে চোখের সামনে তো ভ্যাকেশন নাই হয়ে গেল, আয় হায় ছুটিটা শেষ হয়ে গেল। আমি এখন একটা জিনিস বুঝতে পারছি যে কেন মনে হয় যে শুক্র শনিবার চোখের পলকে চলে যায়, ভ্যাকেশনগুলো চোখের পলকে কেন চলে যায় বলে মনে হয় না, আমি জিনিসটা মোটামুটি বুঝতে পারি। সেই কারণটা হচ্ছে ছুটির দিনগুলোতে আমরা অনেকক্ষণ ধরে দিনের বেলা ঘুমাই। তুমি যদি দিনের বেলা 10টা 11টার সময় ঘুমাও, এমনি তোমার দিনটা অনেক ছোট মনে হবে। তাই ছুটির দিনগুলো যেহেতু ম্যাক্সিমাম দিন আমরা ঘুমায় কাটাই, মনে হয় যে আরে ছুটিগুলো তো চলে গেল, কারণ অর্ধেক মনে হবে ছুটির দিন, কারণ তুমি অর্ধেক দিন তুমি ঘুমায় কাটাচ্ছ। আমি জিনিসটা কিভাবে বুঝতে পারছি, কারণ আমি ইদানিং ফজরের পর জেগে থাকার চেষ্টা করি, কারণ এটা আমার বরকত অনেক বেশি। তো তুমি যদি সকালে উঠে কাজ করো, তা মনে করো সকালে উঠে তুমি মনে করো কিছু করলা, বই পড়লা, ভিডিওই দেখলা, মুভিই দেখলা, মুভি দেখে তারপর আবার ঘুমাইতে গেলা, মানে তুমি এমনি সকালে ঘুমাইতে এমনি ঘুমাইতে গেলা, বাট তুমি সকালে উঠে কিছু কাজ করে তারপর ঘুমাইতে গেলা, তারপর তুমি দেখে যে তোমার দিনটা কেমন মনে হয়। তোমার মনে হবে যে একটা দিনের মধ্যে আরেকটা দিন ছিল। সো সকাল টাইমটা মিস গেলে আসলে উই মিস আউট অন সো মাচ মোর দেন জাস্ট টাইম। তাই ভ্যাকেশনে এনজয় ইউর ডেজ, এনজয় ইউর টাইম। আজকে ছুটির দিন ছিল, সকালবেলা উঠে কিছুক্ষণ বিছানায় শুয়েছিলাম, তারপর জানালাটা খুলে দিলাম, সুন্দর বাতাস ছিল, তারপর অনেকক্ষণ লিখালিখি করলাম, তারপর জুম্মার নামাজে গেলাম, জুম্মার নামাজের পরে দেখলাম যে সুন্দর বাতাস বাইরে। তো ওই বাতাস খেতে কিছুক্ষণ সাইকেল নিয়ে, জুম্মার নামাজ পড়তে সাইকেল নিয়ে চলে যাই, তো সাইকেল নিয়ে কিছুক্ষণ খোলা জায়গায় ঘোরাফেরা করলাম। রোদ ছিল না এই সময়টাতে, গত কয়েকদিন প্রচুর রোদ ছিল, অ্যান্ড ভালো লাগছে। আমাদের এখন কঠিন টেম্পারেচার। আমি মনে হচ্ছিল যে গত বছর কিংবা আগের বছরগুলোতে এই ধরনের টেম্পারেচারে মানুষ হিট স্ট্রোক করে। আমি চাই যে আমাদের এটা হিট স্ট্রোক করার আগেই আমি চাই যে প্রিভেন্টিভ মেজার্স আমরা যেন নিতে পারি, বাট যেই দেশে পপুলেশন অনেক বেশি ওই দেশে ডিফিকাল্ট। তো আমি যদি কোনো দিনে মনে করো পলিসি লেভেলে যাই, মনে করো সিদ্ধান্ত নিতে পারি, মনে করো ইউনিভার্সিটির কোনো সিদ্ধান্ত নিচ্ছি, আমি একটা পলিসি করে রাখবো। মনে করো আমার মাথায় এই আইডিয়াটা আসছে যে কোনো দিন যদি ওয়েদার ফোরকাস্টে আসে যে এর পরের দিন টেম্পারেচার হচ্ছে 43 ডিগ্রিজ অ্যাবভ, কিংবা মনে করো যেটা অসহনীয় আনহেলদি টেম্পারেচার, আমি বলে রাখবো যে কোনো দিন যদি আপনারা ওয়েদার ফোরকাস্টে দেখেন, তিনটা সেপারেট প্ল্যাটফর্মস, ট্রাস্টেবল প্ল্যাটফর্মস থেকে যদি দেখেন যে কালকের ওয়েদার ফোরকাস্ট হচ্ছে সহনীয় মাত্রার চেয়ে বেশি তাপমাত্রা হবে, 43 ডিগ্রি অ্যান্ড অ্যাবভ, ইন দ্যাট কেস এর পরের দিন হচ্ছে অনলাইন ক্লাস হবে। এটা একটা পলিসি, মানে স্টুডেন্টরা সবসময় তাহলে ওয়েদার চেক করতে থাকবে যে হ্যাঁ রে কালকে কি অবস্থা খারাপ নাকি না। বিকজ নো লাইফ ইজ ওয়ার্থ ওয়েস্টিং এইভাবে জাস্ট হিটের মধ্যে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন অ্যান্ড এবার মারা গেলেন, এটা এটা ইটস নট ওয়ার্থ ইট। এই হিটের মধ্যে মানুষ ট্রাভেল করতেছে, শরীর খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছে, ওই অসুস্থতা নিয়ে 4 দিন বিছানায় পড়ে আছে, কোনো দরকারই নাই যেই দিন ওই টেম্পারেচার ওই টেম্পারেচার রাস্তায় বের হওয়া। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এটা যদি আমাদের বোঝা মুশকিল। আমরা বাংলা বলতে গেলে এই কমপ্লেন বের হয় মুখ থেকে, বাট আপনি একটা গরমের দিন একটা মানুষকে অফিসে আনে রাস্তায় কাজ করায়, তাকে যে অসুস্থ করে 4 দিন যে কম কাজ পাবেন। আর ধরলাম আপনি সেলফিশ মানুষ, আপনি তাকে রোবটের মতো ট্রিট করবেন, রোবটের মতো যদি আপনি ভালো পারফরমেন্স চান, স্টিল মানুষকে হিউম্যানের মতো ট্রিট করেন। দিস শুড বি এ কোট। আচ্ছা আমি এটা লিখে রাখি, এটা আমি ফার্স্ট শুনতেছি। আপনি যদি রোবটের, ভালো বলছি মনে হয় না, না আমি এরকম বলছি না, ভালো না বলতে পারি, এটা আমি বলার কি যে ভালো বলছি না, এটা পিপল উইল ডিসাইড। আপনি যদি রোবটের মতো পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স মানুষের কাছ থেকে চান, ট্রিট দ্যাম অ্যাজ হিউম্যান বিংস। I think that's a bar. Yeah, that's about it. So thank you so much. ভালো থাকিও, সুস্থ থাকিও। আমার জন্য কি দোয়া করবা বলি, আমার জন্য দোয়া করো যেন আমার অনেক টাকা পয়সা হয়, হালাল টাকা পয়সা যেন হয়, অনেক অনেক টাকা পয়সা, হালাল টাকা পয়সা হয়। আমার মধ্যে যেন বেনিফিশিয়াল নলেজ আমার মধ্যে যেন এফোর্টলেসলি ফ্লো করে। আমি একটা জিনিস আল্লাহর কাছ থেকে চাই, আহ, আজকে একটা জিনিস পার্টিকুলারলি চাইছি, এটা আমি নতুন জিনিস খুঁজে বের করছি।
আমি তোমাকে দোয়াটা বলি, মানে এক একজন মানুষ এক একভাবে চায়। সো আমি যে জিনিসটা চাইছি যে, ডিয়ার গড, গিভ মি অ্যাওয়ারনেস দ্যাট মেক্স থর্নি ফিডব্যাকস রিডান্ডেন্ট। মানে আমি আল্লাহর কাছ থেকে এই জিনিসটা চাচ্ছি যে আল্লাহ আমাকে এমন পরিমাণে সেলফ অ্যাওয়ারনেস দাও যেন আমি আমার নিজের ভুলগুলো নিজের সংশোধন করতে পারি, যেন এই ভুলগুলো শুধরায় দেওয়ার জন্য আমাকে খারাপভাবে মানুষের কাছ থেকে কথা শুনতে না হয়। আমার কাছে মনে হয়েছে যে আমরা মানুষকে যখন ফিডব্যাক দিই, আমরা খুব রূঢ়ভাবে, খুবই কঠিনভাবে মানুষজনকে ফিডব্যাক দিই। অনলাইনে মানুষ খুব খুব খারাপ ব্যবহার করে। নট ইউ গাইস, মানে মনোলগে দেখে মনে হচ্ছে যে উই হ্যাভ অ্যাচিভড ওয়ার্ল্ড পিস, এভরিওয়ান ইজ সো সাপোর্টিভ, সো হেল্পফুল, সো এক্সপ্রেসিভ। বাট ইন আদার কেস আমার কাছে অনেক সময় মনে হয় যে পিপল আর ভেরি টক্সিক উইথ দ্য ওয়ে দে ডেলিভার দ্য মেসেজ। তাই আজকে আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইছি, গড গিভ মি বেনিফিশিয়াল অ্যাওয়ারনেস দ্যাট প্রোটেক্টস মি ফ্রম থর্নি ফিডব্যাকস। সো এই জিনিসটাই চাইছি। সো আমার জন্য দোয়া করবা, সবাই সবার জন্য দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো, বেনিফিশিয়াল নলেজ যেন সবাই পাই, এফোর্টলেসলি যেন বরকত আমাদের জীবনে ফ্লো করে। আমি কারেন্টলি একটা বই পড়তেছি, দ্য বারাকা ইফেক্ট, তাই বরকত নিয়ে বলতেছি। বরকত থাকলে অনেক কিছুই সম্ভব হয়, অনেক কিছুই সম্ভব হয়। আমি পার্সোনালি অনেক পেসিমিস্টিক হইলেও, আমি যেহেতু আল্লাহ চাইলে সব সম্ভব, তাই আমি এখন অনেক অপটিমিস্টিক, অনেক কিছু এক্সপেক্ট করি। তাই লেটস হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকিও। আই লাভ ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।